Bismillahirrahmanirrahim. So today we will be discussing on speaking module, and this is going to be our 33rd lecture. And especially today we'll be discussing on the difficult and unfamiliar situation that we might fall into. যে বিষয়গুলো হচ্ছে যে আমাদের কিছু আনফ্যামিলিয়ার সিচুয়েশন স্পিকিং মডিউলের ক্ষেত্রে আমি যখন টাস্ক 3 যেটা হচ্ছে আপনার স্পিকিং টেস্টে আমাদের কখনো কোয়েশ্চেন পার্ট 1-এ অথবা পার্ট 3-তে কোয়েশ্চেন আসতে পারে বা সিচুয়েশন আসতে পারে, তো সেখানে আমরা কিভাবে বিষয়টাকে ডিল করা, আমরা তো এটা একটা আমাদের অ্যাজাম্পশন না, আসলে কখনো আনকমন টপিক যদি আসে, কখনো যদি আনফ্যামিলিয়ার টপিক চলে আসে, ডিফিকাল্ট সিচুয়েশনে আমরা ডিল করতে কিভাবে হয়, পুরোটাই হাইপোথেসিস। আসলে এমন হতে পারে সেই বিষয়টার জন্য নিজেকে ট্রেন করা, এটাই। আমরা জানি না আমাদের কি প্রশ্ন করবে, আমরা জানি না কিভাবে প্রশ্ন করবে, তো কিভাবে প্রশ্ন করলে আমরা ট্রাবলে পড়তে পারি। এবং যে এক্সামগুলোকে ইভালুয়েট করলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এক্সামিনাররা কোয়েশ্চেন সেটও করে এভাবে, আমাদেরকে ট্র্যাপে ফেলারও কিছু চেষ্টা করে। ট্র্যাপে ফেলাটা কিছু না, মানে এমন আনএক্সপেক্টেড কোয়েশ্চেন করে বসতে পারে যে আপনি পাজলড হয়ে যাচ্ছেন, আপনি ঘাবড়িয়ে যাচ্ছেন, প্যানিকড হয়ে যাচ্ছেন। প্যানিকড হয়ে গেলেই কিন্তু আপনার গেমটা আপনার হাত থেকে বের হয়ে যায়। তো ওই সিচুয়েশনগুলোই আসলে আমি আপনাদেরকে বেশি বেশি করে দেখানোর চেষ্টা করছি, বা কোন সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করতে হবে। বেসিক জায়গায় আমাদের যে প্রিপারেশন থাকবে, সেই প্রিপারেশনের বাইরেও কিছু জিনিস থাকে সাইকোলজিক্যাল, কিছু ট্র্যাপ তৈরি করা থাকে, কিছু ইন্টেনশনাল সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট করা থাকে। আপনিও যখন কোনো এক্সামিনেশন বোর্ডে থাকবেন, আপনি কোনো ইন্টারভিউ বোর্ডে থাকবেন, তখন আপনিও কিন্তু যিনি ইন্টারভিউ দিতে আসেন তার সাথে একটা একটা গ্যামলিং খেলা, একটা সাইকোলজিক্যাল গেম খেলা, এরকম একটা বিষয়টা যায়। যে ফেস করে ইন্টারভিউ, তাকে সেটা ফেস করতে হয়। তো সেই বিষয়টা আমরা কিভাবে ডিফিকাল্ট সিচুয়েশনগুলোকে আমরা প্যানিক না হয়ে কিভাবে ডিল করতে পারি, ওই বিষয়গুলোই বেশি বেশি করে আলোচনা করছি। কারণ সেই বিষয়গুলো যত বেশি আপনাদের অ্যাড্রেস করা হবে, আপনারা ওয়ে আউট খুঁজে পাবেন। প্যানিক হওয়া ব্যাপারটাই খুব প্রবলেমেটিক, এটা 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 ঝামেলাপূর্ণ। যদি আপনি প্যানিকড হয়ে যান, যদি আপনি বিলিভ করেন যে আপনি বলতে পারবেন না, নার্ভাস হয়ে যান, বলা স্পিকিং স্কিলের ক্ষেত্রে এই বিষয়টাকেই ফিক্স করতে হয় আমাদের। আপনি খেয়াল করবেন যে শুরু থেকে আমি স্পিকিং যে আমাদের কোর্সটা, স্পোকেন কোর্স, সেখানেও কিন্তু আমি শুরু থেকেই যে আমরা কিভাবে প্যানিক হব না, ভয় পাবো না, বা ট্রান্সলেট করতে যাব না, এই বিষয়গুলোই, মানে এটা আপনাদেরও বুঝতে হবে। এবং আমি বোঝানোর চেষ্টা করছি যে বলাটা, স্পিকিং যে স্কিলটা, এটা মূলত সাইকোলজিক্যাল। ইফ ইউ আর কনফিডেন্ট, if you can continue the airflow, you will be able to speak. That's it. And if you can speak, then you have the total control over that situation. আর যখনই আপনি বলতে শুরু করবেন, বলতে পারবেন, গ্র্যাজুয়ালি এই বিষয়টা ফার্স্ট আপনাকে সেট করতে হবে। কোনো রকমের সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারা, ইনস্ট্যান্ট আপনাকে কোনো প্রশ্ন করলে অ্যান্সার করতে পারার যে স্ট্র্যাটেজিগুলো আপনার শেখা দরকার, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আর গ্র্যাজুয়ালি, স্টিডিলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আপনার যে কারেকশনগুলো, সেগুলো চলে আসবে। আপনার প্রোনাউন্সিয়েশনের কারেকশন চলে আসবে, আপনার গ্রামাটিক্যাল অ্যাকুরেসিটা চলে আসবে, আপনার ভোক্যাবসগুলো রেগুলার বেসিসে আপডেট হতেই থাকবে। আপনি যখন ইংলিশটাকে ইউজ করছেন, ইংলিশটা আপনি টুল হিসেবে ব্যবহার করছেন। আর ইংলিশটা আপনার কাছে যদি অতিথি থাকে, যে মনে করেন আপনি কালে ভদ্রে হঠাৎ করে একটা সিচুয়েশন হলো, আপনাকে একটু ইংলিশ বলতে হলো, এই জায়গা থেকে আপনি যদি এটা আপনার টুল হয়ে যায়, টুল কিট আপনার থাকে, সবসময় আপনি যে কোনো সময় কথা বললে আপনি ইংলিশে কথা বলতে পারেন, এই টেন্ডেন্সিটা, এই কনফিডেন্সটা, এই এই যে বিশ্বাসটা আপনাকে ইংলিশ বলাতে সাহায্য করবে। তো এটা আপনি ইংলিশ বলতে শুরু করেন, ইংলিশ বলার ভয়টা দূর করেন, তাহলেই দেখবেন আপনি যখন এটা ব্যবহার করছেন, আপনি যদি রং ইংলিশ, ব্রোকেন ইংলিশ বলেন, এর গ্রামাটিক্যাল এরর হচ্ছে, এমনও ইংলিশ আপনি বলছেন, কিন্তু গ্র্যাজুয়ালি টুডে অর টুমরো ইট উইল বি ফিক্সড। ইফ ইউ ডোন্ট স্টার্ট স্পিকিং ইন ইংলিশ, তাহলে কিভাবে ফিক্স হবে?
আপনি ভুল করেই তো শিখবেন। তো এই জন্যই আসলে এখনো আমরা লাস্ট ফেজে আছি, আরো বেশি করে এই বিষয়গুলো আমাদের অ্যাড্রেস করা উচিত। আজকেও, গতকালও আমি স্পিকিং মডিউল নিয়ে কথা বলেছি, আজকেও আমি স্পিকিং মডিউল নিয়েই কথা বলছি। আমরা স্পোকেন কোর্সটা জাস্ট আমরা র্যাপ করেছি। তো সেই বিষয়টা যেন আপনারা ফিক্স করে ফেলতে পারেন, এই যে প্রোডাক্টিভ স্কিলটা, তাহলে আপনার জন্য পারসেপটিভ স্কিলগুলো ডেভেলপ করা একটা ওয়ে আউট হয়ে যাবে। জানালা দরজা আপনি খুলতে পারবেন। আপনাকে জাস্ট সিম্পল, আপনি বাই রিডিং ইউ উইল ডেভেলপ ইউর রিডিং হ্যাবিট। রিডিং আপনাকে অনেক বেশি করে পড়তে হবে, রিডিং পড়ে বোঝার প্রবণতা আনতে হবে সেখান থেকে। এবং যখন আপনার রিডিং ইমপ্রুভ হবে, যখন আপনার লিসেনিংও ইমপ্রুভ হবে, লিসেনিংয়ের সাথে স্পিকিংয়ের কানেকশন আমি দেখিয়েছি, এবং রিডিংটাও আপনাকে স্পিকিংয়ের একটা ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে। কোথায়? সেটা স্ট্রাকচার, সেটা ভোক্যাবুলারি, এই জায়গাটা। এবং সেটার ক্ষেত্রে আপনি রাইটিংটাও আপনার আলটিমেটলি চলে আসবে। রাইটিং ইজ আ পলিশড ভার্সন, আলটিমেট একটা স্ট্যান্ডার্ড, যেটা ল্যাঙ্গুয়েজে সবচেয়ে হায়েস্ট লেভেল, যেখানে সবগুলোই কিন্তু আপনি স্পিকিংয়ে আপনি ক্যাজুয়ালি কথা বলে যেতে পারেন, কিন্তু আপনি রাইটিংয়ের ক্ষেত্রে সব জিনিস কিন্তু রেকর্ডেড থাকে, তাই না? একদম রিটেন ফর্মে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনি লিখছেন, সেটা ভুলটাকে স্পষ্ট। তো এনিওয়েজ, লেটস ডাইভ ইন আওয়ার টুডেজ ক্লাস। আজকে যেটা আমরা ফোকাস করব, আমরা কিভাবে আপনি ডিফিকাল্ট সিচুয়েশনকে পারসিভ করে এবং সেখানে প্যানিক থেকে আপনি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে বের হয়ে আসতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট স্পেস এক্সপ্লোরেশন। যখনই আপনাকে একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয়, ধরেন সে এটা আইডিয়াই নাই, তার স্পেস সম্পর্কে আইডিয়া নাই, তো শুড গভর্নমেন্ট ফান্ড মিশন টু মার্স? তো আপনার কোনো রকমের এটা না আইডিয়া আছে, না ইন্টারেস্ট আছে, তখন আপনি কি করবেন? আপনি একটা ফ্লাইট মোডে চলে যায়, আপনি ফাইট করার প্রবণতা ডেভেলপ যদি থাকে, তাহলে সেখানে আপনি অবশ্যই ফাইট অর ফ্লাইটে এখানে ফ্রিজ হয়ে যান। আপনি কি করব, হ্যাঁ কি বলবো, সে এটা খুঁজতে থাকেন। তো এরকম সিচুয়েশনগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? যেমন দেখেন, একটা ট্রিভিয়া ট্র্যাপ, ট্রিভিয়া মানে ট্রিভিয়াল ইস্যু, ছোটোখাটো ট্র্যাপ আপনার জন্য তৈরি করে রাখে এক্সামিনার। আর সেটার সাথে আমরা ফ্লুয়েন্সির কিভাবে এটার একটা আমরা নিয়ে আসতে পারি, এর এগেইনস্টে দাঁড় করাতে পারি। হ্যাঁ, এক্সামিনার্স ইন্টেনশনালি, এটা আমি আমি এভাবে আমার কাছে মনে হয়, এক্সামিনার্স যখনই আপনার কোনো স্টুডেন্ট থাকে তার টেস্ট করার চেষ্টা করে, এমন না যে তাকে আটকে দেওয়ার চেষ্টা করে। আমরাও শিক্ষকতা করার কারণে এই বিষয়গুলো, যে আমরা টেস্ট করার চেষ্টা করি, যে ট্রিকি কোয়েশ্চেনগুলো করার চেষ্টা করি, ও বুঝেছে কতটুকু, তার ডেপথ কতটুকু, সে কতটুকু ডিল করতে পারে কনফিডেন্টলি, নাকি সে আপনার স্ক্রিপ্ট দেখে মেমোরাইজ করে সে কথা বলছে। তো এটা এক্সামিনার আগে এটাকে ফিক্স করতে চায়। সো এই জন্য এমন এমন কোয়েশ্চেন, উইয়ার্ড কিছু দু একটা কোয়েশ্চেন করে ফেলতে পারে, যদি দেখে আপনি কনফিডেন্টলি আছেন, সেটেলড আছেন। একদম এক্সামের শুরুতে এটা এক্সামিনারের দায়িত্ব যে একজন ক্যান্ডিডেটকে তাকে কমফোর্ট জোন দেয়া। সো পার্ট 1 যখন স্পিকিং টেস্ট শুরু হয়, তখন আপনার খুবই বেসিক কোয়েশ্চেন দিয়ে শুরু হবে। যখন দেখবেন আপনি সেট ওকে আছেন, তখন সে এক্সামিনার যিনি আছেন, ওনার প্রথম কাজ হচ্ছে, উনি কিন্তু আপনাকে 4, 5, 6 এই লেভেল থেকে উঠবে না, যে আপনি আচ্ছা 4-এ আছেন তারপরে 5-এ, এই লেভেল না। আপনাকে স্ট্যান্ডার্ড থেকেই শুরু করবে, একদম 9 স্ট্যান্ডার্ড থেকে অ্যাসেস করা শুরু করবে, যে এখানে এখন আপনি কতটুকু ধরে রাখতে পারছেন আপনার ভুল না করার মাধ্যমে, আপনার কনফিডেন্সের মাধ্যমে, আপনার ফ্লেক্সিবিলিটি, আপনার রেঞ্জ অফ ভোকাবুলারি, আপনার রেঞ্জ অফ গ্রামেটিক্যাল অ্যাকুরেসি, আপনার গ্রামেটিক্যাল অ্যাকুরেসি অ্যান্ড রেঞ্জ অফ ইউর গ্রামেটিক্যাল স্ট্রাকচার, ওকে, লেক্সিক্যাল রিসোর্সেস, এইগুলো কতটুকু আপনি ধরে রাখতে পারতেছেন লাস্ট পর্যন্ত। প্রনাউন্সিয়েশন ভালো করছেন, আপনার গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স বলছেন, আপনার ভোকাবুলারিগুলো আপনি খুব অ্যাডভান্স লেভেলে ইউজ করছেন, এই যে ধরে রাখা। এখন ওই সিচুয়েশনটাতে কি করবেন? প্রথমেই আপনি কনফিডেন্ট কিনা সেটার জন্য, আপনাকে ডিল করতে পারেন কিনা সেটার জন্য দু একটা কোয়েশ্চেন পার্ট 1-এও একটু আউট অফ দ্য বক্স করে ফেলতে পারে, যে আপনি কতটুকু নার্ভাস হয়ে যাচ্ছেন। তো এখানে খুব বেশি কনফিডেন্স শো করার দরকার নেই, আপনাকে সব জিনিসই হচ্ছে সিম্পলিসিটি, নর্মালভাবে আপনি ব্রিদিং, ইউ আর ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট, নর্মাল ফ্লো আছে। হঠাৎ করে যদি আপনার চোখে মুখে একটা প্যানিক তৈরি হয়ে যায়, আপনি এখন অনেক সময় আমরা পজ দিয়ে দিই, তাই না? তো এক্সামিনার বোঝার চেষ্টা করে এই পজটা কি আপনি
নার্ভাস হয়ে দিয়েছেন, নাকি আপনি আইডিয়া খুঁজতেছেন, নাকি আপনি ওয়ার্ড খুঁজতেছেন, নাকি আপনি গ্রামার কারেক্ট করা খুঁজতেছেন? গ্রামার কারেকশনের জন্য আপনি পজ দিলেন, নাকি আপনি ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, নাকি আপনি আইডিয়া খুঁজে পাচ্ছেন না? তো এখানকার মধ্যে আইডিয়া খুঁজে না পাওয়াটা এটা কিন্তু নর্মাল। আইডিয়া খোঁজার জন্য বা চিন্তা করার জন্য আমরা সময় নেই, এটা কিন্তু নর্মাল। কিন্তু আপনার যদি এইটা প্রমাণিত হয় যে আপনি ওয়ার্ড পাচ্ছেন না, কি বলবেন, ওয়ার্ড নাই আপনার স্টকে, আপনার গ্রামার আপনার কারেক্ট কি করবেন এটা নিয়ে আপনি কনফিউজড আছেন, তো তখন কিন্তু আপনার নেগেটিভ মার্কিংটা হয়। সো এইভাবেই আপনাকে প্যাটার্নটা ডেভেলপ করতে হবে, যে আমরা আপনাদেরকে যে রিসোর্সেসগুলো দেওয়ার চেষ্টা করেছি, কিভাবে এটা আপনারা মনে করেন টাইম পারচেস করবেন, কি কি ফ্রেজ বলবেন, সো এই এভরিথিং উইল বি অ্যালাউড। যে ফাইন, আপনি এটাকে ডিল করতে পারছেন, এটাকে ম্যানেজ করতে পারছেন, রাইট? আমি শিখিয়েছি, তারপর আমি মনে করেন আপনার স্টুডেন্ট বলতে পারছে কিনা সেটা আমি দেখতে চাই, সেটা আমি জানতে চাই। তো যখন সে এটা ম্যানেজ করতে পারে তখন কিন্তু তাকে এটা ক্রেডিবিলিটিটা তার, যে সেটা ডিল করতে পারছে, তাই না? ওই মার্কসটা কিন্তু আমি আমার পকেটে রাখতে পারি না, যে আমি শিখিয়েছি এইটাই তো সে বললো, তো এটা মার্কসটা কি আমার রাখি? ওই স্টুডেন্টকেই অ্যাওয়ার্ড করা হয়। সো বিষয়টা এটা মানে সিম্পল সাইকোলজিটা বোঝার, কারণ স্টুডেন্ট বা ক্যান্ডিডেট অবস্থায় কিন্তু টিচার সাইকোলজিটা বোঝাটা একটু ট্রিকি, মানে ওভাবে বোঝা সম্ভব না। যে যেই অবস্থানে থাকে তার অবস্থান থেকেই সে অ্যাসেস করতে পারে, সেটাই তার কাছে রিয়েলিটি। সো সেই জায়গাটাও আমাদের ক্র্যাক করতে হবে একটু, যে টিচার কিভাবে চিন্তা করে, টিচার আমার কাছে কি এক্সপেক্ট করে, এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমার জন্য ডিল করাটা অনেক বেশি কনভেনিয়েন্ট হবে। যেমন আমি আপনাদেরকে অনেক বেশি করে এক্সামিনার্স রিপোর্ট পড়তে বলেছি, রাইটিংয়ে আপনাদেরকে স্যাম্পল অ্যান্সারে যে এক্সামিনার্স কমেন্ট আছে সেই কমেন্টসগুলো বেশি বেশি করে পড়তে বলেছি। অন দ্যাট নোট, যে আপনি যত বেশি বুঝবেন যে আপনার কাছে এক্সামিনার কি চায়, এক্সামিনার কি হলে মার্কস দেয়, কি হলে এক্সামিনার্স মার্কসগুলো কেটে ফেলে, এই আন্ডারস্ট্যান্ডিংটা মানে টিচার সাইকোলজিটা আপনার যত ভালো আপনার কন্ট্রোলে থাকবে, নখদর্পণে থাকবে, তত ভালো আপনার ব্যান্ড স্কোর আপনি অ্যাচিভ করতে পারবেন। ওকে, সো ওই জিনিসটা ওই সাইকোলজির পয়েন্ট থেকেই, ওই অ্যাঙ্গেল থেকেই কিন্তু আমি আপনাদের এই লেকচারগুলো, গত দুটো লেকচার ওই অ্যাঙ্গেল থেকেই সাজানোর চেষ্টা করেছি। তো একটু দেখেন, খেয়াল করেন, আমি যেটা বলছি ট্রিভিয়া ট্যাব, ট্রিভিয়াল, এটা ছোটোখাটো যে ট্র্যাপগুলো থাকে সেখানে ইন্টেনশনালি এক্সামিনার আস্ক উইয়ার্ড কোয়েশ্চেন্স, যেমন হোয়াট ইজ ইউর ফেভারিট ইনসেক্ট। অল অন এ সাডেন আপনি ইনসেক্ট বিষয়টাই হয়তো করতে পারবেন না, ট্র্যাক করতে পারবেন না যে কি বললো, তাই না? আপনি এক্সপেক্টই করেন নাই এমন একটা কোয়েশ্চেন, সেরকম যদি কোয়েশ্চেন আসে তখন আপনার, অর লেটস টক অ্যাবাউট মিরর্স। ওকে, সো এই ধরনের আমরা ফ্যামিলি নিয়ে পড়ে প্রিপারেশন নিয়ে যাই, আমরা ফেভারিট পার্সোনালিটি নিয়ে প্রিপারেশন নিয়ে যাই, আমরা কুইজিন নিয়ে প্রিপারেশন নিয়ে যাই, আমাদের স্পোর্টস নিয়ে, আমরা আউটডোর অ্যাক্টিভিটিস, আমরা সব ধরনের প্রিপারেশন আমরা নিয়ে যাই। কিন্তু আপনাকে যদি এইভাবে প্রশ্ন করে হোয়াট ইজ ইউর ফেভারিট ইনসেক্ট অর মিরর, এটা চিন্তাও করেন নাই আপনি, এরকম প্রশ্ন করে ফেললো। সো টু সি হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য স্টুডেন্টস রিচ রিহার্স স্ক্রিপ্টস ফেল, তাই না? মানে যখনই আপনি রিহার্স স্ক্রিপ্ট পড়ে আসছেন আর তার বাইরে যদি আপনাকে প্রশ্ন করা হয় তখন কিভাবে আপনি ডিল করেন, এই হচ্ছে ব্যাপার। এখন এখানে আপনি আপনার কনফিডেন্সটা আপনি যদি শো করতে পারেন, হ্যাঁ, আপনি ঠিক মিথ্যা বলে ফেলছেন না, কিন্তু আপনি সেটাকে ডিল করে ফেলছেন, অসত্য আপনি কিভাবে ডিল করতে পারেন এর আগেও আপনাদের এগুলো বলেছি। So an examiner will give you a band aid to someone who confidently says, I have absolutely no idea, but if I had to guess, এরপরে যদি সেই বিষয়টা সে তার মতো করে বলার চেষ্টাও করে, কনটেক্সটে সে থাকলো না, তারপরে সে এটা বলার চেষ্টা করেছে। আর যদি এইভাবে একটা স্টুডেন্ট পজ দিয়ে ফেলে, and band 5.5 to someone who possesses a PhD in astrophysics but stutters, pauses, and struggles to find the perfect word for 30 seconds, তাই না? খুব ভালো একজন, দেখতে খুবই স্মার্ট, খুবই একাডেমিক্যালি সাউন্ড, সেও যদি বলার সময় যদি স্টার্টার করা শুরু করে বা পজ দিতে দিতে বলে, তাহলে তাকে এক্সামিনার কিসের বেসিসে মার্কস দিবে? সো মার্কসটা আসবেই আপনার, আমি যেটা বলেছি কন্টিনিউয়াস এয়ার ফ্লো, আপনি বলে যাওয়া এবং অ্যাড্রেস করতে পারা, কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করতে পারা, নাকি এটা বলা আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া,
সো আপনি এটা বলছেন আই হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া বাট ইফ আই হ্যাড টু গেস, আপনি কিন্তু স্বীকারোক্তি দিয়েও কিন্তু আপনি সেটা বলে যাচ্ছেন, আপনি কথা চেষ্টা করছেন, এখানে কিন্তু আপনি পারা না পারার ব্যাপারটা আসলো না। ওকে, আপনি কিভাবে ম্যানেজ করছেন সেটা ডিল করা, এটা আমাদের বাস্তব জীবনেও আমরা অনেক কিছু না সবকিছুই আমরা জানবো এমনটা নাও হতে পারে, কিন্তু সেখানে আমার সেটাকে অ্যাড্রেস করতে পারা। হ্যাঁ, ওকে, সো খেয়াল করেন আপনি স্পেকুলেশন ফ্রেমওয়ার্ক যেটা বললাম যে আপনি হ্যাঁ এটাকে অ্যাডমিট করেন এবং আপনি সেটাতে একটা স্পেকুলেশন ওয়াইজ আপনি কথা বলে যান, কিছু স্ট্রাকচার ইউজ করেন, কিছু জায়গাটা সেই বিষয়টা। এখন প্রথমেই হচ্ছে অ্যাডমিট করা, এটার যে আপনি স্ট্র্যাটেজি হচ্ছে ফার্স্ট স্টেপ। সো ইট ইজ 100% অ্যাকসেপ্টেবল টু অ্যাডমিট ইগনোরেন্স। আপনি যদি ইগনোর থাকেন, কোনো কিছু না পারেন, কিন্তু আই ডোন্ট নো, আই এম সরি, আই ক্যানট টেল ইউ অ্যাবাউট দিস থিং, তো এইরকম অ্যান্সারগুলো আসলে এক্সপেক্টেড না, অ্যাকসেপ্টেবল না, রাইট? আপনি ইগনোরেন্ট আছেন বা কোনো কিছু আপনি করছেন না, কিন্তু আপনি এমনও বলতে পারেন না কুড ইউ চেঞ্জ দ্য কোয়েশ্চেন, এটাও বলা যাবে না। কুড ইউ চেঞ্জ দ্য টপিক, কিউ কার্ডে যদি আসে এটাও বলতে পারবেন। সো আপনাকে যেই সিচুয়েশন হোক সেই সিচুয়েশনেই আপনাকে ডিল করতে পারতে হবে। তার মানে এইটা এখন আবার মগজে মননে ঢুকায় রাখবেন না যে আমাকে আমার তো কোয়েশ্চেন কমন পড়বে না, কোয়েশ্চেন কমন পড়বে। আপনি অন অ্যান ইন অ্যান অ্যাডভান্স অর বিফোর হ্যান্ড কখনো সাইকোলজিক্যালি কোনো নেগেটিভ ইমপ্রেশন, কোনো রকমের নেগেটিভ এনার্জি নার্চার করবেন না। সো আমরা কিভাবে ডিল করতে হয় সেগুলো শিখে যাব, রাইট? সেটা হচ্ছে কাজ। সো আমি যেটা বলছি এটা 100% অ্যাকসেপ্টেবল, ইট উইল বি অ্যাকসেপ্টেবল টু অ্যাডমিট ইগনোরেন্স অ্যাজ লং অ্যাজ ইউ ফলো ইট উইথ স্পেকুলেশন। এটা আমার মন গড়া কথা না, এটা গাইডলাইন থেকে, ব্রিটিশ কাউন্সিলের গাইডলাইন যত কিছু আছে, এক্সামিনার্সের সব জিনিসগুলোকে অ্যানালিসিস করে আপনাদেরকে আমি সেটা বলছি যে ইট ইজ 100% অ্যাকসেপ্টেবল টু অ্যাডমিট ইগনোরেন্স অ্যাজ লং অ্যাজ ইউ ফলো ইট উইথ স্পেকুলেশন। স্পেকুলেশন যদি আপনি সাথে রাখেন তাহলে, আর যদি বলেন আই ডোন্ট নো, এটাও তো একটা অনেস্ট একটা আপনার অ্যাডমিট, তাই না? সেটা আবার হবে না যে আপনি ওখানে কিছুই বলেন, আপনি ল্যাঙ্গুয়েজ দেন আমাকে, আপনি কিভাবে ল্যাঙ্গুয়েজকে ডিল করতে পারেন অন্তত সেটা আমি অ্যাসেস করতে তো পারবো। সো আই ডোন্ট নো না বলে আপনি যদি বলেন টু বি কমপ্লিটলি অনেস্ট দ্যাটস নট অ্যান এরিয়া আই এম পার্টিকুলারলি ওয়েল ভার্সড ইন, এটা আপনার ফার্স্ট, এটা অ্যাডমিট করলেন। এবার আপনি স্পেকুলেট করছেন বা অ্যাজিউম করছেন, আপনি অ্যাজাম্পশন বলেন, হাইপোথেসিস সেই ব্যাপারটা অ্যাজাম্পশন। হাউএভার আই উড ইমাজিন দ্যাট, অথবা বলতে পারেন বাট ইফ আই হ্যাড টু ভেঞ্চার আ গেস আই সাপোজ। দেখেন এখানে কিন্তু কয়েকটা আনকমন ওয়ার্ড আপনি ইউজ করে দিয়ে আপনি ফ্রেজগুলো এগুলো আপনার থাকছে সবসময় উইপেন হিসেবে, আপনার আর্মস হিসেবে, তাহলে এগুলো আপনার এই যে যেমন ভেঞ্চার, ইফ আই হ্যাড টু ভেঞ্চার আ গেস, আই সাপোজ, এভাবে আপনি বলতে পারেন। একটু আগের স্লাইডেও এখানে আমি দিয়েছিলাম আই হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া বাট ইফ আই হ্যাড টু গ্যাস, এভাবে আপনি বলতে পারেন। খুব এই অদ্ভুত কোয়েশ্চেন, বিজয়া কোয়েশ্চেন, হাউ হ্যাজ দ্য ম্যানুফ্যাকচারিং অফ প্লাস্টিক চেঞ্জড ইন দ্য লাস্ট ডিকেড? প্রিপারেশন নিয়ে যাওয়া হয় না এই ধরনের কোয়েশ্চেনে। হ্যাঁ, সো এই ধরনের কোয়েশ্চেনও আসতে পারে, এই ধরনের কোয়েশ্চেনও এসেছে, ডিফারেন্ট কান্ট্রিতে আইএলসে এই ধরনের স্পিকিং কোয়েশ্চেন এসেছে। তো সেইগুলোর জন্য আপনাকে শুধু এগুলোই না, আরও অন্য কিছু আসলেও আমি কিভাবে ডিল করব সেটা, কোনো টপিককে প্রিপেয়ার করে না গেলেও সেই টপিক সম্পর্কে বলার যে ক্যাপাসিটি, যে এবিলিটি, সেটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। সো আই মাস্ট অ্যাডমিট ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং ইজ কমপ্লিটলি আউটসাইড মাই হুইল হাউস। দেখেন হুইল হাউস, আপনি আনকমন ওয়ার্ড ইউজ করছেন না, তারপর আপনি লিঙ্কিং ডিভাইস এখানে ইউজ করছেন। হাউএভার I suppose that. So already you have developed some sort of good sentences, and also you have presented some vocabs, advanced vocabs, and also the diction. ওইটার সাথে ম্যানুফ্যাকচারের সাথে কোথায় যায়, আপনি ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং নিয়ে এসেছেন টার্মটা। তো এইরকম গুলো আপনাকে চেষ্টা করতে হবে, যতটুকু রিসোর্সেস আছে ওই রিসোর্সেস আপনাকে ম্যাক্সিমাম একটা তার প্রোডাক্টিভিটিতে নিয়ে আসতে হবে। আচ্ছা, কিভাবে আপনারা টাইম পারচেস করতে পারেন? এক্সামিনার হেজিটেশন পেনাল্টি, যে আপনি হেজিটেট করতেছেন এরকম জায়গায় এক্সামিনার পেনাল্টি দিয়ে দেয়, আপনাকে মার্কস কেটে ফেলে এই হেজিটেশন বা ফাম্বলিং। তো এটার জায়গায় আপনি কিভাবে
টাইম পারচেস করে নিতে পারেন। ইন দ্য IELTS স্পিকিং টেস্ট দ্য এক্সামিনার ইজ লিসেনিং ক্লোজলি টু ওয়াই ইউ আর পজিং, যে কথাটা আমি বলছিলাম। ইফ ইউ পজ বিকজ ইউ আর সার্চিং ফর এ ওয়ার্ড অর স্ট্রাগলিং উইথ গ্রামার, ইউর ফ্লুয়েন্সি স্কোর ড্রপস, ওই ফ্লুয়েন্সি স্কোরে আপনার কম মার্কস আসবে। If you pause because you are searching for an idea, which is a natural human behavior, when asked a complex question, your score does not drop. পড়বে না কিন্তু, নেগেটিভ মার্কিং হবে না। But only if you fill that pause with natural language, তখন কিন্তু think of your brain like a computer and your mouth like the screen. When your brain is buffering, trying to generate an idea, you cannot let the screen go blank. Positive stalling is a spinning loading wheel that tells the examiner, by my English is perfect, I'm just thinking about the concept. এই ইমপ্রেশনটা ওর এই এক্সপ্রেশনটা আপনার দেয়া কখনোই পাজল, আপনি যদি প্যানিক হয়ে যান তাহলে কিন্তু এক্সপ্রেশন ফেসে আসবে যে আপনি কিন্তু পাচ্ছেন না, বা আপনার ভোকাবস নাই, আপনার গ্রামার ঠিক নাই, আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক নাই, আপনি ল্যাঙ্গুয়েজ ডিল করতে পারেন না, এই ব্যাপারটা, তাহলে প্যানিক হলে এটা চলে আসবে। আমার কথা হচ্ছে প্যানিক না হয়ে নর্মাল থাকা, মানে যেভাবে ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট চলছিল সেরকমই রাখা, কমপ্লেক্সন চেঞ্জ না হয়ে যাওয়া। আমরা যখন প্যানিকড হয়ে যাই বা যখন নার্ভাস হয়ে যাই বা যখন আমরা কোনো রকমের ট্র্যাপে পড়ে যাই, তখন আমরা যেরকম ফেশিয়াল এক্সপ্রেশনটা আমাদের একটু 2 শেড নিচে নেমে যায়, স্কিন টোন, সেই বিষয়টা আমাদের যেন না হয়, এটাকে আমার ট্রেন করতে হবে। ওকে, তো এই টেকনিকটা আসলে আপনাকে ইডিওমেটিক ডিসকোর্স মার্কারসগুলো ন্যাচারাল ফ্রেজেস নেটিভ স্পিকার্স ইউজ করে, সেগুলো আপনাকে জানতে হবে এবং আপনার ব্যবহার করতে পারতে হবে। এগুলো অনেক আগে থেকে আমি আপনাদেরকে ইডিওমেটিক ডিসকোর্স মার্কারসগুলো নিয়ে কাজ করছি, আপনাদেরকে বলছিও, এবং আপনারা এগুলো শিখেছেন, আরও শিখবেন, আরও প্র্যাকটিস করবেন। বেশি দ্য মোর you do practice, the more you do develop your skills. Okay, so this happens when a student uses dead air, মানে কোনো আর নাই, বাতাস নাই, আসা যাওয়া করতেছে, নেগেটিভ স্টলিং, নন ভার্বাল সাউন্ডস, while their brain searches for an answer. Question যদি করে থাকে আপনাকে যে do you think the way we consume news will change in the future? আপনি একটা বলছেন, তারপরে আরো সাইলেন্ট হয়ে গেছেন, আবার ওয়েল আই থিঙ্ক ইয়েস বিকজ, মানে এমনি এমনি যা যা করেন আপনারা, আমার কাছে যা যা আপনাদেরকে দেখি তা তা আমি সেট করে দিয়েছি, এভাবে স্টুডেন্টরা কথা বলে। এই বিষয়গুলো আপনাদের রেকর্ডিংও আপনারা পাবেন, প্রিভিয়াস রেকর্ডিংগুলো যদি আপনাদের প্লে করা হয়, সেই রকম পজ দিয়ে দেন, কথা বলতে, মানে সেন্টেন্স আসতেছে না, সাবজেক্ট ভার্ব আসতেছে না, অনেক কিছু এলোমেলো ওয়ার্ড আসতেছে, ওয়ার্ড আসতেছে, কিন্তু আপনার সেন্টেন্সের জায়গায় কনস্ট্রাকশন নাই। তো সেই জায়গায় আমি আপনাদের টাইম পারচেজিং ব্যাপারগুলো ফ্রেজ দিয়ে আপনাকে সেন্টেন্স স্ট্রাকচারগুলো তৈরি করে এগুলো আপনি ব্যবহার করবেন। The examiner assumed the test taker lacks the vocabulary to answer the question. The fluency score takes a massive hit. একদম 4.5 চলে আসে। ওকে, এটাই যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলে থাকেন বা আপনি এটাকে ডিল করতে পারেন, তো এটা কখন আপনাকে পজিটিভ স্টলিং হিসেবে নিবে? দিস হ্যাপেন্স ওয়েন আ স্টুডেন্ট ইউজেস প্রি-মেমোরাইজড হাই লেভেল স্ট্রাকচারাল ফ্রেজেস টু কিপ দেয়ার ভোকাল কর্ডস, যেটা আমি বলছি এয়ার ফ্লো, এটা মুভ করতে হবে, ভোকাল কর্ডস মুভিং, মানে আপনি কথা বলে যাচ্ছেন, বাই দ্য টাইম দে ফিনিশ সেইং দ্য ফ্রেজ দেয়ার ব্রেইন হ্যাজ had 4 to 6 seconds to find the actual answer. Do you think the way we consume news will change in the future? দেখেন আপনি কতটা জায়গা আপনি করে ফেলেছেন। You know, that's not something I have given a great deal of thought to before, but if I had to speculate, I would say that traditional newspapers will likely disappear entirely. আপনি যে কথা বলা, দেখেন আপনি অনেকগুলো কথা এমনি বলে ফেলেছেন এবং সেগুলো খুব অ্যাডভান্স ভোক্যাব এবং স্ট্রাকচার আপনি ব্যবহার করেছেন। আপনি এখানে গ্রামেটিক্যাল রেঞ্জটাও ব্যবহার করেছেন, স্ট্রাকচারাল, এখানে বাট দিয়ে আপনি আরেকটা ক্লজ আপনি অ্যাড করেছেন, রাইট? সো এই যে বিষয়গুলো, এটাই হচ্ছে টেকনিক, আপনাকে কিভাবে আপনি এয়ার ফ্লোটাকে কন্টিনিউ রাখবেন। The test taker just spoke 19 words of flawless idiomatic English without actually answering the question yet. Question answer করেন নাই কিন্তু আপনি তারপরেও কিন্তু আপনার এয়ার ফ্লো। The examiner hears native level fluency and the test taker just bought 5 seconds of pure thinking time.
তা আপনি অ্যান্সার করেন নাই কিন্তু আপনি কথা বলছেন, এই যে ব্যাপারটা, তাহলে আপনাকে এটাতে কনটেক্সটটাও বুঝতে হবে কোন কনটেক্সটে কোনগুলো ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন। এটা তো প্র্যাকটিসের উপরে, এটা এমন না যে আপনি এখানে দেখলেন আর আপনি এক্সামের দিন আপনি এটা পেরে যাবেন, এটা কিন্তু এমন না। এটা আপনাদেরকে রিসোর্সেসগুলো দেখানো হচ্ছে, এটা আপনি বারবার প্র্যাকটিস করবেন, এটা আপনি তৈরি করবেন নিজের মধ্যে, যতক্ষণ পর্যন্ত এটা আপনার ডেইলি ডে টু ডে ইউজে না চলে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ব্যবহার করতে চেষ্টা করতেই থাকতে হবে, বা অ্যাটলিস্ট রেগুলার বেসিসে আপনি রেকর্ড করেন 10-5 মিনিটের আপনার ভিডিও বা এরকম কোয়েশ্চেনগুলো আপনি করে আপনি আনসার করেন, এগুলো বারবার প্র্যাকটিস করেন। যদি আপনি টানা 20-25 দিন প্র্যাকটিস করতে পারেন, মানে শুধু বলছি যে 20 মিনিটের একটা সেশন আপনি করলেন, হয়তো আপনার সিচুয়েশনই নাই যে আপনি কথা বলবেন, কারোর সাথে ইন্টারাকশন করবেন, এরকম সিচুয়েশন পার্টনার নেই, তখন আপনি কিভাবে এটাকে প্র্যাকটিসে রাখবেন? তো আপনি এভাবে করতে পারেন, আপনাকে আপনি শুনবেন, আপনি রেকর্ড করছেন, আপনি শুনছেন, আপনি প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন, তো এইভাবে আপনি এগুলোকে ফিক্স করে ফেলতে পারেন। বলতে হবে অ্যাটলিস্ট একটা ফ্রেজ আপনি প্রতিদিনই 20 থেকে 30 বার আটার করলে, এবং সেটা 20 দিন যদি বলেন, তাহলে এটা 400 বার বলা হয়ে যাবে, তাহলে সেটা আপনার মধ্যে চলে আসবে। এরকম 2টা-3টা করে ফ্রেজ আপনি সেট করেন, বা 4টা-5টা ফ্রেজ সেট করেন, তো এভাবে হয়ে যাওয়ার কথা। অ্যাটলিস্ট কোনো জিনিস, কোনো ফ্রেজ 100-150 বার বললেই সেটা মাথায় সেট হয়ে যায়। রিপিটেশনের মাধ্যমে পার্মানেন্ট মেমোরি করতে হবে আমাদের। Okay, so here are 3 specific ways you can use these markers to stall naturally depending on the situation. যেমন ধরেন, I need to think marker, এটা আপনি বলছেন। So instead of silence, say, that is a rather bizarre question. To be perfectly honest, let me think about how to best answer that. কেন আসলে এটা মানে acceptable হবে বা এটা acknowledged হবে? It acknowledges the difficulty of the question and explicitly narrates the act of thinking, which is exactly what native speakers do. আপনি আইডিয়া খোঁজা, আইডিয়া পাচ্ছেন না, সেটার জন্য আপনি পজ আসতে পারে, which is acceptable. কিন্তু ওয়ার্ড খোঁজার জন্য আপনার পজ আসতেছে, তার মানে আপনার ল্যাঙ্গুয়েজে আপনার প্রবলেম আছে, আপনি সেখানে আপনার লিমিটেশন, তাহলে আপনি লিমিটেড ইউজার। যদি লিমিটেড ইউজার হয় তাহলে লিমিটেড ইউজারের ব্যান্ড স্কোর 4 to 5 ওখানে চলে যাবে, এই বিষয়টা। তো ওটা আপনাকে ধরে রাখতে হবে, আপনাকে ওইখানে তাকে যেতে দেয়া যাবে না, না ওই জায়গায় যাওয়া, ইউ মাস্ট নট অ্যালাউ ইউর এক্সামিনার টু ব্র্যান্ড ইউ অর টু লেভেল ইউ অন দ্যাট লেভেল। ওকে, আপনাকে ধরে রাখতে হবে। সো by keeping you normal and dealing with the language. Weighing option marker, এটা কি রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি? Instead of stuttering, say, well, there are actually a few different ways to look at this. On the one hand, you could argue that একটা আইডিয়া দিলেন, বাট অন দ্য ফ্লিপ সাইড এটা আছে, তো আমি এই আইডিয়ার সাথে যদি যাই, যদি আমাকে গেস করতে হয়, এরকম ভাবে আপনি বলতে পারেন। Why it works, এটা কেন আপনার হবে? It shows the examiner that you are organizing a complex thought process, buying time to figure out which idea is easier to explain. Clarification marker, আপনি এভাবে বলতে পারেন, that's an interesting point. Just to clarify, when you say the future, are you talking about the next 5 years or looking farther ahead to the next century? So এইটাও আপনি দেখেন, এক্সামিনার আপনাকে আবার কথা বলবে, it forces examiner to speak again, giving your brain a massive break to process the vocabulary and prepare the real answer. আবার এই জিনিসটা একাধিকবার করবেন না। হ্যাঁ, এটা আপনি আপনার এক্সামিনারকে আপনি একবার কোয়েশ্চেন করতে পারেন এভাবে, কিন্তু আপনি যদি প্রত্যেকটা কোয়েশ্চেনের পরেই যদি এরকম ফ্রেজ ইউজ করেন, তাহলে আবার আরেকটা বিপদ আসতে পারে। যাই হোক, সেটার জায়গাটা। সো এক্সামিনারকে আপনি যদি ওই এনভায়রনমেন্টটা আপনার উপরে, আপনি কন্ট্রোল করতে পারছেন নাকি আপনি কন্ট্রোল হচ্ছেন, দ্যাট ম্যাটার্স। By learning these phrases, you can remove the terror of the blank mind. You learn that you don't have to have an instant answer. একেবারে অ্যান্সার রেডি থাকতে হবে বা মুখস্থ থাকতে হবে, ব্যাপারটা এমন না। এই ব্যাপারটা ভুলে যান, যে আমি আনসার, আমার এটা কখনোই শুনিনি, কখনোই প্র্যাকটিস করি নাই, আমি কিভাবে অ্যান্সার করবো, এই বিষয়গুলো চিন্তা করা বাদ দিয়ে আপনি ওয়ে আউট খুঁজে বের করেন কিভাবে আপনি এটা ডিল করতে পারেন। You just have to have an instant reaction. Okay, so situation, you need 3 seconds to think. That's a rather interesting question. আপনি যদি আরেকটু সময় বেশি লাগে, I have honestly never given that much thought before, but
ওকে, আরেকটু সময় আপনি, দ্য কোয়েশ্চেন ইজ হাইলি কমপ্লেক্স, দেয়ার আর ফিউ ওয়েজ টু লুক অ্যাট দিস, আই সাপোজ অন দি ওয়ান হ্যান্ড, এভাবে আপনি বলছেন। সো আপনার যদি ক্লারিফিকেশন দরকার হয় তাহলে আপনি, ওয়েল ইট রিয়েলি ডিপেন্ডস অন হোয়াট ইউ মিন বাই, এটা আসলে কি, এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন সেটা আপনি বলে আবার তার কাছ থেকে এটা ক্লারিফিকেশন চাইতে পারেন। তো এটা রেগুলার বেসিসে করা যাবে না। How to catch an unfamiliar question and steer it toward a topic the test taker is confident discussing. If a test taker gets stuck on a part 2 cue card, আপনি কিউ কার্ডে যদি আটকা পড়ে যান, they must learn to pivot the narrative. A pivot shifts the perspective of the question to a related but more comfortable vocabulary domain. আপনার vocabulary যে জায়গাগুলো আপনার কন্ট্রোলে আছে সেগুলোতে আপনি ডিল করছেন। সো এখানে আপনি দ্য মাইক্রো টু ম্যাক্রো পিভট, এটাও আপনারা শিখেছেন। If the specific topic is too hard, zoom out to the broader societal issue. Describe a historical building in your hometown, suppose. So, আপনি হিস্ট্রি ব্যাপারে আপনার জিরো আইডিয়া, জুম আউট করেন, ট্যুরিজমে এখানে চলে যান, হিস্ট্রিক্যাল ইস্যু, ট্যুরিজম, ইকোনমি. While I am not a history buff and cannot recall the exact architectural details of the old fort, what I can tell you is how crucial it has become to our local economy. It draws thousands of tourists. দেখেন আপনি কোথা থেকে কোথায় চলে গেছেন। আপনাকে বলেছে আপনার হোম টাউনে একটা হিস্ট্রিক্যাল বিল্ডিং সম্পর্কে ডিসক্রাইব করতে, ঠিক আছে। তো এখন আপনার এক্স্যাক্টলি কোনো ডেটা নাই, কোনো ইনফরমেশন নাই। সো আপনি সেখান থেকে আপনি বলছেন যে আমি এক্স্যাক্ট আর্কিটেকচারাল ডিটেল, আমি একটা ওল্ড ফোর্ট আমাদের যেটা সেটা দিতে পারছি না, বাট আমি এটা আই ক্যান টেল ইউ হাউ ক্রুশাল ইট হ্যাজ বিকাম টু আওয়ার লোকাল ইকোনমি। এটা আসলে কতটা ক্রুশাল, ধরেন মহাস্থানগড় বলেন, যাই যেখানেই বলেন, তাহলে এই যে আমাদের হিস্ট্রিক্যাল যে বিল্ডিং আমার হোম টাউনে, সেটা আসলে সেটার জন্য কি হয়, এটা প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট এখানে আসে এই বিল্ডিং, হিস্ট্রিক্যাল বিল্ডিং দেখার জন্য, যেটা একটা ইকোনমিক্যাল একটা ট্রানজ্যাকশন বলেন বা একটা ফ্লো তৈরি করে। ইট ড্রস থাউজেন্ডস অফ ট্যুরিস্ট। তাহলে খেয়াল করেন, আপনি কিন্তু অ্যান্সার করেন নাই, কোন হিস্ট্রিক্যাল বিল্ডিং নাম বলেন নাই, নামটা বলেন না, কিছু বলেন না। আপনি বলেছেন যে আমি হিস্ট্রি বাফ না, বা এটা ওই হিস্ট্রি পার্সন আমি না, বা এটার ব্যাপারে আমার খুব আগ্রহ আছে এমনটা না, আমি এই জন্য এটা রিকল করতে পারছি না এক্স্যাক্ট আর্কিটেকচারাল ডিটেলস অফ দ্য ওল্ড ফোর্ট। এইভাবে আপনি ডিল করে ফেললেন, খেয়াল করেন। তো এইরকম বিষয়গুলো হতে পারে। আবার যদি আপনার জানা থাকে তখনও যে এটা বলতে হবে এমন না, আপনার জানা থাকলে তো আপনি গেলেন। এটা সিচুয়েশন হচ্ছে একটা বিজিয়ার সিচুয়েশন, আনকমন সিচুয়েশন, সেই সিচুয়েশনগুলো কিভাবে ডিল। ইফ আ পার্ট 3 অ্যাবস্ট্রাক্ট কোয়েশ্চেন ইজ টু ব্রড, জুম ইন টু আ পার্সোনাল স্টোরি। আমি আবার স্লাইডটা নিয়ে আসলাম। আপনাকে বলেছে হিস্ট্রিক্যাল বিল্ডিং নিয়ে, আপনি ওর একটা কি করলেন, আমি বললাম যে জুম আউট করতে। জুম আউট করতে মানে ওই সেক্টরটা তো ইন্ডিভিজুয়াল সেক্টর, ওইটা কোন ক্রাইটেরিয়ার আন্ডারে পড়ে, হ্যাঁ, ওটা কোন স্পেসিসের আন্ডারে পড়ছে, কোন আপনার ব্রডার টার্মে পড়ছে। সো এটা ট্যুরিজমের আন্ডারে পড়ে। তো আপনি সেই সেক্টরে আপনার নিজস্ব হোম টাউনের ট্যুরিজমটা কিভাবে ফাংশন করছে, এটা কি ইম্প্যাক্ট করছে, এই রিলেটেড নিয়ে গেলেন। আপনি কিন্তু এমন না যে অন্য র্যান্ডম একটা টপিকে চলে গেলেন, সেটা যেতে পারবেন না। আমি এখানে বলেছি যে আপনাকে যখন বলেছে হিস্ট্রিক্যাল, আপনার হোম টাউনে একটা হিস্ট্রিক্যাল বিল্ডিং নিয়ে কথা বলতে বলেছে, ডিসক্রাইব করতে বলেছে, তার মানে কি এই বিল্ডিংটা কত সালের, এই বিল্ডিংটা কোথায় লোকেশন, এই বিল্ডিংটা কিভাবে হলো, কারা এটা করেছে, এইরকম হিস্ট্রিক্যাল আপনাকে যেটা ডিটেলসটা দিতে হবে। তো সেই জায়গায় আপনি এটাকে জুম আউট করলেন। জুম আউট করলে কি আর একটু বড় ইয়াতে চলে গেলেন, আপনি চলে গেলেন আপনার এলাকায় ট্যুরিজম আর ইকোনমি সেক্টর নিয়ে। তো সেইখানে আপনি বলছেন যে আমি আসলে হিস্ট্রি বাফ না, এই কারণে আমি রিকল করতে পারি, মানে এগুলো আমার টেস্ট বাডসে বলেন বা আমার খুবই ইন্টারেস্টের জায়গা এটা না, এই সেক্টরটা, সেটাকে আপনি একটু টেকনিক্যালি একটু সরে গিয়ে বললেন যে আমি এক্স্যাক্ট আর্কিটেকচারাল যে ডিটেলটা এটা আমি রিকল করতে পারছি। আই এম আনএবল টু রিকল দি এক্স্যাক্ট আর্কিটেকচার, এখানে ক্যানট না দিয়ে আই এম আনএবল টু এভাবে দিতে পারেন। হোয়াট আই ক্যান টেল ইউ ইজ হাউ ক্রুশাল ইট হ্যাজ বিকাম টু আওয়ার লোকাল ইকোনমি। এটা আমি আপনাকে বলতে পারি যে এটা কতটা ক্রুশাল, এই যে আমাদের হিস্ট্রিক্যাল বিল্ডিং আমাদের লোকাল ইকোনমির জন্য এটা কতটা ক্রুশাল,
এটা এটা তারপরে আপনি বলছেন ইট ড্রস থাউজেন্ডস অফ ট্যুরিস্ট, প্রত্যেক বছর এটা হাজার হাজার এখানে ট্যুরিস্ট এখানে আসে। তাহলে আপনি এক্স্যাক্টলি অ্যান্সার করেন নাই, কিন্তু আবার অ্যান্সারও করেছেন অনেক কিছু ওটার সাথে ইম্প্যাক্ট রিলেট করে। এগুলো প্র্যাকটিস, এগুলো যত প্র্যাকটিস করবেন তত আয়ত্তে আসবে। হ্যাঁ, একেবারে অল অন এ সাডেন দেখলে এটা আপনার কাছে মানতে এবং এটা ধরে নিতে একটু উইয়ার্ড লাগবে, কিন্তু আপনি যখন এটা এইভাবে ডিল করে যে আমি কোথায় গেলাম, কেন বললাম, এটা কি এটার সাথে রিলেভেন্ট আছে কিনা, আপনাকে অবশ্যই রিলেভেন্ট রাখতে হবে। তাহলে হিস্ট্রির সাথে ট্যুরিজম, হিস্ট্রিক্যাল বিল্ডিং এগুলো কি ট্যুরিজমের সাথে জড়িত। হিস্ট্রিক্যাল বিল্ডিং এ তো মানুষ থাকে না, সেখানে মানুষ দর্শনার্থী যায়, দর্শনার্থী মানেই হচ্ছে ট্যুরিস্ট, বাইরে থেকে লোক আসে, সেটা হচ্ছে কিনা এই হোম টাউন। এবং সেখানে আপনি বলছেন প্রতি বছর এত মানুষ আসে, আলটিমেটলি ওই বিল্ডিং এর কে নিয়ে বলছেন, কিন্তু বিল্ডিং এর নামটাও বলতে পারতেছেন না, বিল্ডিং এর ডিটেলসও দিতে পারতেছেন না। কিন্তু আপনার লোকাল এরিয়াতে যে এইটার মহস্তানগড়ের বাড়ি আপনার, সেখানে মহস্তানগড়ের যে এই গ্যাদারিং গুলো হয় সেটা তো আপনার জানা, ওখানে মেলা হয় সেটা তো আপনার জানা, সেটা নিয়ে আপনি বলতে থাকলেন। ওকে, সো এখন যেটা বলছি যে আপনাকে যদি খুবই পার্সোনাল কোয়েশ্চেনের জায়গায় আপনি নিয়ে যেতে পারেন কখন, যখন এমন একটা সেক্টরে যায় যেটা খুবই বড় সেক্টরে, যেখানে আপনি এক্স্যাক্টলি কিভাবে কাজ করছে সেটা প্রেজেন্ট না করে আপনি পার্সোনাল এই জায়গায় জুম ইন করতে পারেন। জুম ইন মানে এটা একদম ফোকাস করে নিজের কাছে নিয়ে আসলেন। হাউ ডু ইউ থিঙ্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল এফেক্ট দ্য গ্লোবাল ওয়ার্কফোর্স? গ্লোবাল ওয়ার্কফোর্সে কিভাবে এফেক্ট করবে সেই বিষয়টা আপনার কাছে যদি আপনি একটু পাজলড হয়ে যায়, আপনি বলতে পারলেন, যদি আপনার কাছে মনে হয় এটা, মানে আমি বলছি থেমে যাওয়া, না যাওয়া, স্টাটল না হওয়া, স্টামারিং না করা, সেইটা। তো আপনি এখানে বলছেন ইট ইজ হার্ড টু প্রেডিক্ট দ্য গ্লোবাল ইকোনমিক স্কেল, বাট আই ক্যান সি ইট হ্যাপেনিং ইন মাই ওন ফ্যামিলি। মাই ব্রাদার ওয়ার্কস ইন ডেটা এন্ট্রি। অ্যান্ড এরপরে আপনি এই বিষয়টা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিষয়টা, তাই আমরা ইম্প্যাক্ট হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্তও হচ্ছি কেউ কেউ, বা এটার ফলে আমাদের আরও বেশি ক্যাপাসিটি বাড়ছে। হ্যাঁ, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো। ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল মানুষ তো ইন্ডিভিজুয়ালি আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, যারা এই কাজগুলো করতো সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে ওটা যদি রিপ্লেস করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে কাজ মানুষ সারাদিন ধরে 60 জন মানুষ করছে, সেই কাজ যদি 1 ঘন্টায় হয়ে যায়, তাহলে সেই বিষয়টা তো আলটিমেটলি আপনার ম্যান পাওয়ারটা রিপ্লেস হয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো এইভাবে ডিল করা, ব্যক্তিগত জায়গায় নিয়ে আসে, যখন একটা বড় ওয়াইডার অ্যাঙ্গেল আছে, তো যেটা আপনার রেঞ্জের মধ্যে সেটা তো বলতেই পারছেন। ইফ ইউ কান্ট থিঙ্ক অফ ওয়াই সামথিং ইজ গুড, টক অ্যাবাউট ওয়াই দ্য অল্টারনেটিভ ইজ ব্যাড। হ্যাঁ, হোয়াট আর দ্য বেনিফিটস অফ স্টাডিং সায়েন্স? ওকে, হোয়াট আর দ্য বেনিফিটস অফ স্টাডিং সায়েন্স? তো সায়েন্স স্টাডি এটা আপনি ধরেন, আপনি তো বলতেই পারবেন। সাপোজ আপনি যদি এটার বেনিফিটটা না বলতে পারেন, তখন আপনি কি করবেন? আমি আপনাকে, এটা একটা টেকনিক, যে এটার যে অল্টারনেটিভ আছে ওইটা কেন ব্যাড, সেই বিষয়টা আপনি বলতে। আই হ্যাভ অলওয়েজ স্ট্রাগলড উইথ সায়েন্স, সো ইটস হার্ড টু লিস্ট দ্য বেনিফিটস। However, I can clearly see the dangers of a society that lacks scientific literacy. এই বিষয়টা এইভাবে বলছেন। বেনিফিটস কি, এটাতে কি ডেঞ্জার কি, যদি না জানা হয়, যা সায়েন্টিফিক লিটারেসি যদি আমাদের না থাকে, তাহলে কি ঘটনাগুলো ঘটে। যেমন ধরেন এগুলো আপনি ডিল করা, সায়েন্টিফিক যে ক্যাপাসিটি না থাকলে, স্কিল না থাকলে, একটা গবেষণা বলেন, কোনো রকমের মেশিন বলে কীভাবে ফাংশন করছে, কিভাবে সেটা রান করতে হয়, সেই বিষয়গুলো আপনার জানা না থাকলে আপনি তো সমাজ অকেজো হয়ে পড়বে। ওকে, এরপরে আমরা একেবারে পুরো অ্যান্সার হিসেবে শেষের দিকে দেখবো। এখন শুধু কিভাবে স্ট্র্যাটেজিটাকে ডিল করতে পারি। যেমন আপনাকে এখানে বলছে, if a test taker listens closely to the first 2 words of the examiner's question, they immediately know the tense. তাই না? আপনি বুঝতে পারবেন, মানে ভার্বটা দেখলেই বা শুনলেই তো বুঝতে পারবেন যে কোন টেন্সে সে কথা বলতেছে। সো বলছে হ্যাভ ইউ এভার ভিজিটেড আ ফরেন কান্ট্রি। ও কিন্তু প্রশ্ন করেছে প্রেজেন্ট পারফেক্টে, আর আপনি উত্তর দিচ্ছেন ইয়েস আই গো টু লন্ডন লাস্ট ইয়ার। তাহলে এখানে যে প্যারাফ্রেজের করার যে বিষয়টা, তাহলে আপনি এখানে সে কোন টেন্সে কথা বললো, আপনার সেই টেন্সে অ্যান্সার করার প্রবণতাটাও ডেভেলপ করতে হবে। আপনি বলছেন ইয়েস আই হ্যাভ অ্যাকচুয়ালি আই ওয়েন্ট টু, এইভাবে আপনি বলছেন হ্যাভ
দিয়ে have you ever visited, I have been visited several countries, several foreign countries, or I have been visited abroad several times, I went to, এইভাবে আপনি বলছেন, তাই না? এই যে আপনার কোন ভার্ব দিয়ে শুরু করছে, কোন টেন্সে শুরু করছে, সেভাবেও আপনি যদি অ্যান্সারটা বলেন, সেটাও একটা আপনার পারসেপটিভ স্কিলও এখানে আসছে। আপনি এখানে তাকে ইউ আর এ গুড লিসেনার অ্যান্ড ইউ ক্যান রেসপন্ড, আপনি অ্যাড্রেস করতে পারছেন কোয়েশ্চেনকে কিভাবে, যদি আপনি নাই শুনতে পান, নাই বুঝতে পারেন, তাহলে এক্সামিনার যেই টেন্স ব্যবহার করছে সেই টেন্সটাও আপনি যদি রিপ্লাইয়ে ব্যবহার করেন, তাহলে এটা আপনার কিন্তু একটা ক্যাপাসিটিটাকেই এক্সপোজ করে। ওকে, instead of just using buffer phrases, advanced speakers listen to the question and paraphrase the question back, তাই না? আপনি মনে করেন আমরা তো শিখলাম কিছু যে আমরা ফ্রেজ ইউজ করলাম, এটাই করছি, তো আপনি অ্যাডভান্স লেভেলের লিসেনার হন বা স্পিকারও যদি হন, তাহলে আপনি কিন্তু কি করবেন, তার কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে ফেলতে পারবেন। সে যেটা বললো সেটাকে, মানে সে তো প্রশ্ন করেছে, সেটাকে আপনি অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করে আপনি তারপরে ওইটাও কিন্তু আপনার একটু পারচেজ ইউ ক্যান পারচেজ দ্য টাইম। ওকে, so the question back to the examiner to buy 5 seconds of time while proving lexical resources. যদি আপনার প্রশ্ন করে, do you think children should be heavily supervised when browsing the internet, আপনি বলছেন whether kids need strict monitoring online, দেখেন আপনি সুপারভাইজ, এখানে আপনি কিন্তু এটাকে প্যারাফ্রেজ করলেন। That's a highly debated issue right now. I lean toward yes. আমি একটু হ্যাঁ দিকেই ঝুঁকবো বা এইরকম। দেখেন কত স্মার্টলি আপনি ডিল করে ফেললেন। মানে চিলড্রেনরা, বাচ্চাদেরকে সুপারভাইজ করা উচিত কিনা তারা যখন ব্রাউজ করে ইন্টারনেট, সেই ক্ষেত্রে। তো আপনি সেখানে ওইটাকে প্যারাফ্রেজ করলেন এবং এটা বললেন দ্যাটস আ হাইলি ডিবেটেড ইস্যু রাইট নাও। কোনো ইস্যু যখন পার্ট 3-তে হয়, অবশ্যই প্রত্যেকটা মনে রাখবেন, প্রত্যেকটা ইস্যুরই একটা ড্রব্যাকস থাকে, সেটা যেমনই হোক। তা আপনাকে যদি যখনই প্রশ্ন করবে তোমার কি এটা মনে হয় কি না, ওটা একটা ডিবেটেবল ইস্যু বলেই তো আপনি এই ফ্রেজ দ্যাটস আ হাইলি ডিবেটেড ইস্যু রাইট নাও, আই লিন টুয়ার্ডস ইয়েস। ওকে, সো এই যে কত সুন্দরভাবে আপনি এটা বললেন, আই থিঙ্ক ইয়েস না বলে আই লিন টুয়ার্ডস ইয়েস, এই ইয়েস বলাটার মধ্যেও কিন্তু আবার একটা স্ট্রেস থাকতে হবে, আই লিন টুয়ার্ড ইয়েস। সো ওয়াই, কেন এটা ফাংশন করবে? It shows high level listening comprehension and the ability to instantly transform syntax. এই যে আপনি এখান থেকে তার যে কোয়েশ্চেন থেকে প্যারাফ্রেজ করে আপনি আবার নিজে একটা কনস্ট্রাক্ট করছেন, এটাও কিন্তু একটা ক্যাপাসিটি, সেটা ডেভেলপ করেন। অনেক ওয়ে আছে, অনেক কিছু আছে যে আপনি ডেভেলপ করলে আপনার একজন ভালো স্পিকার হওয়ার ক্যাপাসিটি আপনি এটা নারিশ করতে করতেই হয়ে যাবে। সো স্পিকিংয়ে আপনার 8 ব্যান্ড স্কোর পাওয়া খুব ডিফিকাল্ট না, একটু যত্ন করতে হবে, একটু নিজে কনফিডেন্স নিয়ে কাজ করতে হবে, আপনাকে সেন্টেন্স এরর ফ্রি ইংলিশ বলতে হবে এবং ভোক্যাবসগুলো আর এই ব্যাপারগুলো বারবার প্র্যাকটিস করবেন, ক্লাসগুলো বারবার দেখবেন, একটা জিনিস নিয়ে চিন্তা করবেন। যখন চিন্তা থেকে আপনার ভিতর থেকে এই ব্যাপারগুলো সেট হয়ে আসবে বা সেন্টেন্স স্ট্রাকচারগুলো আসবে বা আপনি বলতে পারতেছেন ন্যাচারালি, তখন কিন্তু আপনার এই লেভেলটা হয়ে যাবে। সো আমরা অবশ্যই 7 to 8 ব্যান্ড স্কোর, এটা আমরা মাথায় রাখবো যে আমরা স্পিকিংয়ে আমার কখনোই আমি 7-এর নিচে পাবো না এবং আমি 8 পর্যন্ত এটাকে করার চেষ্টা করবো। হ্যাঁ, 9, 8.5 ইম্পসিবল না, কিন্তু ওটা তো খুবই এক্সপার্ট লেভেলের একটা ব্যান্ড, রাইট? সো আপনি 8.5, 9 would be a ট্রিকি, ওটা লাকের উপরে ডিপেন্ড করে আসলে। অনেক সময় এক্সামিনার আপনি খুব ভালো বলেছেন, এক্সামিনারের কাছে মনে হলো যে যত যাই ভালো বলুক 9 কি দেবো তাই বলে, সো এইরকম হতে পারে। তো সেটাও যদি আপনার অ্যাকসেন্টের সাথে আপনার বলা, আপনার প্রেজেন্টেশন, প্রনাউন্সিয়েশন খুব ফ্ললেস থাকে, আপনি খুব ফ্লেক্সিবল থাকেন, ফ্রেজ ইউজ করতে পারেন, র্যান্ডমলি আপনি খুবই এফোর্টলেসলি কথা বলতে পারছেন, এক্সামিনার কনভিন্স হয়ে কিন্তু দিতে পারে। ইটস অল অ্যাবাউট ইউর হাউ ডু ইউ কনভিন্স ইউর এক্সামিনার, যিনি টেস্ট কন্ডাক্ট করছেন এক্সামিনার আপনার, তাকে আপনি কিভাবে কনভিন্স করছেন, আপনার কথা দিয়ে কতটুকু ইমপ্রেস করছেন, এবং সেখানে এরর ফ্রি ইংলিশ থাকতে হবে। এটা আপনার কন্ট্রোলিং এর উপর, আপনার ডমিনেশনের উপরে। সেটা আপনার 8 হতে পারে, 7.5 হতে পারে, 8.5 হয়ে যেতে পারে, 9ও হতে পারে।
তো এটা আপনি যদি সেখানে যদি এরর ফ্রি ইংলিশ বলেন তখন, আর যদি আপনার গ্রামার ভুল থাকে, আপনার যদি কোহেশনে ভুল থাকে, আপনার যদি স্টাটারিং হয়, ফাম্বলিং, আপনি প্যানিকড হয়ে যাচ্ছেন, এত কিছু যদি অপশন আপনি দিয়ে দেন আপনাকে নিচে নামানো, তো সবাই নিচে নামাতেই চায়। এটা বিষয়। বিজয়ার অবজেক্ট, লেটস টক অ্যাবাউট কিজ। ধরেন আপনাকে এমন একটা উইয়ার্ড প্রশ্ন করলো, হ্যাঁ, আপনি ভাবেনও নাই, চাবি নিয়ে কথা বল, লেটস টক অ্যাবাউট কিজ, তখন কি বলবেন? হঠাৎ করে আপনি পাজলটা হয়ে যেতে পারেন একেবারে। ডু ইউ হ্যাভ আ লট অফ কিজ? হ্যাভ ইউ এভার লস্ট আ কি? সো এখানকার আপনার উদ্দেশ্য হচ্ছে বা গোলটা হবে প্যানিক না হওয়া, বা সিম্পল একই জিনিস বলছি, প্যানিকড হয়ে না, প্যানিকড হয়ে না। আমরা কথা বলতে পারি না এই বিষয়টার সাইকোলজি থেকে বের করে দিয়ে নিজেকে, এবং এমনি এমনি বের হয়ে যাবে। আপনাকে নিয়মিত ইংলিশে কথা বলতে হবে, নিয়মিত ইংলিশে পডকাস্ট শোনেন, আপনি এখানে টেড টক শোনেন, আপনি নেটফ্লিক্সে সিরিজ দেখেন, মুভি দেখেন। তো এই বিষয়গুলো করতে করতে আপনি দেখবেন ইংলিশটা আপনার কাছে একটা আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। যখনই আপনি এটা আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যাবে, যেমন আপনি হিন্দি মুভি তো দেখতে খুব এনজয় করেন একই রকমভাবে, কারণ ওটা আপনি প্যানিক হচ্ছেন না, তাই না? সো এবং ওটা চেষ্টাও করে, যারা একটু ইন্ডিয়া ঘুরতে যায় খুব চেষ্টা করে তারা হিন্দি বলার চেষ্টা করে। তো আপনি রেগুলার বেসিসে ইংলিশটা বলার চেষ্টা করেন, দেখবেন ওটা আপনার কলা কৌশলে চলে আসবে। তো যাই হোক, ডোন্ট প্যানিক ওভার সাম সিম্পল উইয়ার্ড ইডিয়টস। পিভট টু আ স্টোরি অ্যাবাউট বিং লকড আউট। যে কোনোভাবে আপনি করতে পারেন। আপনি কি নিয়ে বলতেছে, তাহলে আপনি এখানে চাবি হারিয়ে গেছিল, আপনি লকড আউট এখানে ছিলেন। সো এইভাবে আপনি একটা গল্প বানিয়ে ফেলতে পারেন। ডু ইউ থিঙ্ক হিউম্যানিটি উইল, যদি আরো প্রশ্ন করে, ডু ইউ থিঙ্ক হিউম্যানিটি উইল ইভেনচুয়ালি লিভ অন আদার প্ল্যানেটস? মানে আরো অন্য প্ল্যানেটে আছে কিনা, হিউম্যানিটি আছে কিনা। তো এই যে ব্যাপারটা, সো এখানে আপনার গোল হচ্ছে, আপনি তো এই ব্যাপারটা জানেন, এটা কোথাও আছে, কোথাও আপনি পড়েছেন, এটা তো পুরোটাই একটা অনুমান নির্ভর, তাই না? তো আপনি এটা বললেন আই এম নো ইলন মাস্ক, বাট ইফ আই হ্যাড টু গেস, আমাকে যদি বলেন গেস করতে, তাহলে আমি এটা বলবো যে থাকতে পারে। রাইট, আমি তো ইলন মাস্ক না, এগুলো নিয়ে আমার গবেষণা, স্পেসে যাওয়া বা এগুলো নিয়ে রিসার্চ আমার নেই। সো এই যে বিষয়টা, অবসকিউর সায়েন্স যদি আপনাকে জিজ্ঞেস করে, আবার যদি আপনি বলে লেটস কনসিডার পেশেন্স, ইজ পেশেন্স অলওয়েজ এ গুড থিং? সো আপনি এখানে কোয়েশ্চেনটাকে ইকো করবেন, দেন মাইক্রো ম্যাক্রো এই লেভেলে, তাহলে ম্যাক্রো লেভেল এখানে পেশেন্সের সাথে অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে এবং অবশ্যই ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে নিয়ে আসেন। টু এ টাইম দে ওয়ার ইমপেশেন্ট, যখন একটা ম্যাক্রো আপনি দেখেছেন প্রাতিষ্ঠানিকভাবে, যখন যেমন ধরেন সরকার যদি ইমপেশেন্ট হয়ে যায়, জনগণের উপরে কোনো কিছুর বিরোধিতা করার কারণে খুবই এক্সট্রিম ফোর্স ইউজ করে, এই যে এই ব্যাপারটা পেশেন্স, এটা কি ভালো কিনা? আবার বেশি পেশেন্সের ব্যাপারটা কেমন? অন্যায় সহ্য করা, আরও বেশি মানুষ দখল করে ফেলছে, কোনো অভিযোগ করছেন না, প্রতিবাদ করছেন না। তো এই যে ব্যাপারগুলো পেশেন্সের ব্যাপার, তো এটা ম্যাক্রো লেভেলেও এটা আছে, মাইক্রো লেভেলেও আছে। এমন সিচুয়েশন একটা আপনি খেয়াল করেন সেটাকে। ডাবল নেগেটিভ, হোয়াট ইজ সামথিং পপুলার ইন ইউর কান্ট্রি দ্যাট ইউ অ্যাবসলিউটলি ক্যানট স্ট্যান্ড? মানে দেখেন এখানে বলছে যে কোন জিনিসটা যেটা খুবই পপুলার আপনার দেশে, যেটা আপনি আসলে নিতে পারেন না, তাই না? সো বাই টাইম উইথ আ বাফার, ওয়াও দ্যাটস আ লোডেড কোয়েশ্চেন, আই হ্যাভ নেভার থট অ্যাবাউট ইট লাইক দ্যাট। এরকম তো ফ্রেজগুলো আপনারা বারবার দেখছেন, তো এগুলো প্র্যাকটিসে আনতে হবে, সেটাই আমার স্ট্যান্ড, সেটাই আমি বলতে চাই, সেটাই আমি আপনাদেরকে আয়ত্তে আনাতে চাই। Okay, removing the guesswork from how to structure a response. If test takers have a formula, they never run out of things to say. Examiners look for coherence. When test takers ramble, they lose points. We must install mental blueprints for part 1, 2, and 3. So the brain automatically knows what sentence comes next. হ্যাঁ, তা আপনার এগুলো প্রিপারেশন রাখতে হবে। আচ্ছা চলেন এবার কিছু আমরা প্রোটোকল, কিছু স্ট্র্যাটেজি শিখি। আপনি পার্ট 1-এ আপনার প্রশ্নগুলো 2-3 সেন্টেন্সের বেশি আপনি বলবেন না। হ্যাঁ, এক সেন্টেন্সে থেকে একটু অবশ্যই কোনো রকমের ফ্রেজে কথা বলবেন না, ইয়েস আই ডু এরকম এইভাবে অ্যান্সার করবেন না। কারণ আপনাকে তো ল্যাঙ্গুয়েজের রিসোর্সেস দিতে হবে, যার বেসিস আপনাকে মার্কসটা দিতে পারে। তা আপনি ইয়েস নো অ্যান্সার দিলে তো সেটা আলটিমেটলি কোনো রকমের ল্যাঙ্গুয়েজ রিসোর্সেস নাই। তো এটা আপনি পার্ট 1-এ, অনেকে আবার কি করে পার্ট 3 যেরকম
একটু এক্সপ্যান্ড করতে হয়, ডিটেলিং করতে হয়, রিজনিং করতে হয়, আর্গু করতে হয়। তো পার্ট ওয়ানে অনেকেই এটা শুরু করে দেয়। আপনাদেরকে যখন বলা আমি ওয়েট করি, আপনি প্রশ্ন করেছি, আপনি বলতেই আছেন 3 মিনিট ধরে পার্ট ওয়ানে একটা কোয়েশ্চেন আপনি অ্যান্সার করতেছেন এবং মনে করছেন যে আমি অনেক বলে ফেললাম। অনেক বলে ফেলার ব্যাপারটা না এখানে, আপনাকে পরিমিত হওয়ার ব্যাপারটা হতে হবে। আপনারা এখানে পার্ট ওয়ানে কি হচ্ছে বেসিক কোয়েশ্চেন, এখানে আপনি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এটা যাবে। আপনি যখন পার্ট টু কিউ কার্ডটা অ্যান্সার করলেন, এরপরে যখন আপনার অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আসতেছে, তখন আপনার অ্যানালজিটা জানতে চাইবে, আপনার ওপিনিয়ন জানতে চাইবে, এই ইম্প্যাক্টে জানতে চাইবে, কজ অ্যান্ড এফেক্ট জানতে চাইবে, তখন আপনি এটাকে এক্সপ্যান্ড করবেন। সো নট মোর দেন 3 ইজ আ ম্যাক্সিমাম বললে 3 সেন্টেন্স হইতে পারে, মাঝে মাঝে আপনি 1 থেকে 2 সেন্টেন্সে কথা বলে ফেলবেন পার্ট ওয়ানে, রাইট? সো অ্যান্সার করে একটা আপনি অ্যান্সার, সো অ্যান্সার ডিরেক্টলি, গিভ আ ডিরেক্ট রেসপন্স টু দ্য প্রম্পট, এক্সপ্লেন ওয়াই ইউজিং আ সাবঅর্ডিনেট কনজাংশন বিকজ সিন্স, এটা দিয়ে শেষ। ওকে, খুব বেশি হলে একটা এক্সাম্পল দিতে পারেন পার্ট ওয়ানে। আর আর এগুলো আপনি, আর এটা স্ট্রাকচার হচ্ছে এভাবে, একটা অ্যান্সার দিলেন, সেটার কারণ কি, কেন এটা আপনি পছন্দ করেন, গিভ আ হাইপার স্পেসিফিক রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, না দিলেও চলবে এই জায়গায়, অল্টারনেটিভ এডিশন, অ্যাড আ কন্ট্রাস্টিং পয়েন্ট অর অ্যান এক্সট্রা ডিটেইল। দুই একটা প্রশ্নের পার্ট ওয়ানে কিউ কার্ড আসার আগে দুই একটা প্রশ্নের একটা এক্সপ্যান্ড একটু করতে পারেন 3 সেন্টেন্স পর্যন্ত। ডু ইউ প্রেফার মর্নিং অর ইভিনিং? সো আপনি দেখেন এখানে, আই প্রেফার ইভিনিং, আই লাইক টু স্লিপ লেট, ইভিনিংস আর মোর ফান। এই যে মানে কাটা 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 সেন্টেন্স হয়ে গেল। পার্ট, এটার সাথে কি করতে হবে, একটা কোহেশন মেনটেন করা এবং এটাকে কারণটাকে ব্যাখ্যা করা, কারণ ব্যাখ্যা করলে কমপ্লেক্স সেন্টেন্স চলে আসবে। তো এই যে ব্যাপারটা আপনি এখানে বলছেন, এখানে ভোক্যাবস গুলো ইম্পর্টেন্ট, আপনি ভোক্যাবুলারি স্ট্রেঞ্জ বলেন বা স্ট্যান্ডার্ডটাকে বাড়িয়ে দিতে হবে। I'm undeniably a night owl. Undeniably মানে এটা কোনো রকমের ডিবেট ছাড়াই আমি একটা হচ্ছে রাতের প্যাঁচার মতো। এইটা দেখেন আপনি এখানে মেটাফোর ইউজ করলেন, মেটাফোর, এগুলো আবার রেটোরিক ইউজ, ফিগার অফ স্পিচ বলে এগুলোকে। I am undeniably a night owl. I find that my brain is far more active after the sun goes down, largely because the world is quieter and there are fewer distractions. এতটুকুতে আপনি এক্সাম্পল একটু রিজন দিয়েছেন, হয়ে গেছে, রাইট? ফর ইনস্ট্যান্স আমি একটু অ্যাড করে রেখেছি যে এক্সাম্পলটা হলে কেমন হবে। ফর ইনস্ট্যান্স, আই ডু অলমোস্ট অল অফ মাই ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট পাস মিডনাইটস। দ্যাট সেড, আই ডু অ্যাপ্রিশিয়েট আ কোয়াইট সানডে মর্নিং অন অকেশন। সানডে মর্নিং যদি হয় অল্টারনেটিভ আর কি, সে কোয়াইট অকেশনে ক্ষেত্রে সানডে মর্নিংটাও আমি পছন্দ করি, যে এখানে বন্ধের দিন থাকে, সকালবেলা কাজ করতেও পছন্দ করি, এমন না যে সবসময় রাতেই করছি, কিছু কিছু সময় আমি অন্য সময় করি, এই দিতে পারেন। পার্ট থ্রিতে যখন আপনাকে বলছে, পার্ট থ্রি দ্য ডায়ালেকটিক ফ্রেমওয়ার্ক, প্রথমে আপনি থিসিস বলবেন, অ্যান্টিথিসিস, সিনথেসিস, এবং সেই বিষয়টা কিভাবে ডিল করতে পারি আমরা। সো পার্ট থ্রি রিকোয়ার্স একাডেমিক অবজেক্টিভ ডিবেট, পার্সোনাল অ্যানেকডোটস স্কোর পোরলি হিয়ার। কেমন থিসিস, স্টেট দ্য প্রাইমারি সোসাইটাল আর্গুমেন্ট, একটা থিসিস যে বিষয়টা নিয়ে আপনার ইস্যুটা তুলে ধরেছে এক্সামিনার বা প্রশ্ন করেছে। দ্য কাউন্টার আর্গুমেন্ট ইন্ট্রোডিউস the opposing view to show critical thinking. আর সিনথেসিস, ব্রিং দেম টুগেদার উইথ ইউর ফাইনাল অ্যাসেসমেন্ট। যেমন ধরেন এখানে আপনি, শুড ইউনিভার্সিটি এডুকেশন বি কমপ্লিটলি ফ্রি, তাই না? এই যে আপনাকে এখানে বললো, তাহলে আপনি এখানে কি বিষয়টা আলোচনা করতে যাচ্ছেন, ইউনিভার্সিটি এডুকেশন ফ্রি হওয়া উচিত কিনা। ওকে, সো আপনি বলছেন, ওয়েল দ্য প্রাইমারি আর্গুমেন্ট ফর ফ্রি এডুকেশন ইজ দ্যাট ইট ডেমোক্রেটাইজেস অপরচুনিটি, এনশিওরিং দ্যাট ওয়েলথ ডাজন্ট ডিকটেট আ পারসনস ফিউচার। এখন এটার অপোজিটটা আপনাকে নিয়ে আসতে হবে, অ্যান্টিথিসিস। However, the encounter or however the counter argument is that entirely free systems can lead to overcrowded universities and a devaluation of degree itself, as well as a massive tax burden. তাহলে না এটার যে অপকারিতা, এটা আপনি যেটা বলছেন যে এটা তো আপনি বলছেন এডুকেশন ফ্রি, কিন্তু সেটার ক্ষেত্রে কি হবে, ওভারলোডেড হয়ে যাবে ইউনিভার্সিটিগুলো এবং স্ট্যান্ডার্ড ফল করবে এবং ডিগ্রিটা ডিভ্যালুয়েশন হবে, ডিগ্রি নিজেই ডিভ্যালুড হয়ে যাবে, সো ট্যাক্স বার্ডেনও বেড়ে যাবে। Ultimately, I believe a hybrid system where tuition is heavily subsidized but not entirely free.
স্ট্রাইকস দ্য বেস্ট ব্যালেন্স, তাই না? এই যে এই বিষয়টা আপনি বললেন যে এটা ফ্রি হওয়াটা আমার কাছে মনে হয় হওয়া উচিত না, আবার এটা সাবসিডাইজ থাকাটা উচিত, পুরোপুরি ফ্রি না, সাবসিডাইজ। তাহলে আপনি দেখেন একটা সিস্টেম, একটা জিনিসকে আপনি অপিনিয়ন চাইলো অ্যাবসলিউটলি তো হয় না কোনো কিছু, একেবারে যদি ফ্রি দিয়ে দেন তাহলে সেইটা সিস্টেম চলবে কিভাবে, কতদিন চলবে? আবার যদি আপনি এখানে তাকে মানে ইকোনমিক্যালি যদি আপনি তাকে ওভারবার্ডেন করে দেন তাহলে সেখানে পড়ালেখা, এটা তো আসলে একটা ডেমোক্রেটিক কান্ট্রির বা অ্যাপ্রোচ হলো না, ডেমোক্রেটিক অ্যাপ্রোচ হলো না। তো সেই জিনিসগুলো হয়, সবাই সমান সুযোগ পাবে। মনে করেন সে ধনী গরিব চাষা ভুষা যাই হোক, সবাই পড়ালেখার সুযোগ পাবে, যার মেধা আছে সে পড়ালেখার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে তো এটা ফ্রি করা উচিত, নাহলে সে পড়বে কিভাবে? তো সেই জায়গাটা আবার আপনি অপিনিয়ন দিলেন যে এটা একটা মিক্স, একটা ব্র্যান্ড ইয়ে হতে পারে, হাইব্রিড মডেল হতে পারে, যেখানে যার প্রয়োজন সেই বিষয়টা তাকে আমরা সাপোর্ট দিলাম, যার প্রয়োজন নাই তাকে আমরা সেই সাপোর্টটা সে নিল না, বা এটা আমরা ইভালুয়েট করলাম, এটা আমরা অ্যাসেস করলাম, কার মেধা আছে পড়ালেখার জন্য টাকা নাই, তাহলে তাকে আমরা সাবসিডাইজ করলাম, সবার জন্য না, গণহারে না। এই বিষয়টা এভাবে অ্যান্সার করতে পারেন। What do what to do when you know absolutely nothing about the prompt beyond basic pivoting? WH expansion. If the examiner asks a what question about an unfamiliar topic and you don't know the what, you shift the answer to the who, where, when, or why. কিভাবে? What are the most popular architectural styles in your country? কি কি আর্কিটেকচারাল স্টাইল আছে আপনার কান্ট্রিতে, বিল্ডিং এর সবকিছু মিলে? তো আপনি এখানে ওয়াটটা আপনি জানেন না, তাই না? সো আপনি এখানে বলছেন, টু বি ফ্র্যাঙ্ক আই কুড নট নেম আ সিঙ্গেল আর্কিটেকচারাল স্টাইল ইন মাই লাইফ ডিপেন্ডেড অন ইট, however I can tell you why the architecture has changed so drastically. It's mostly driven by property developers trying to maximize space in the capital city. They are tearing down traditional homes to build high-rise apartments because of the population bloom. প্রশ্ন কি করেছিল আপনাকে? কি আর্কিটেকচারাল স্টাইলগুলোর নাম জানতে চেয়েছিল। আপনি কি বলেছেন? আপনি সেই আর্কিটেকচারাল বিভিন্ন জায়গায় কে কোথায় কেন কিভাবে এটাকে ডিল করছে সেই বিষয়টা ব্যাখ্যা করলেন, ওটার সাথেই থাকলেন। The time travel framework, if you get a part 2 cue card about a difficult topic, you can fill the 2 minutes by manipulating time. If you have nothing to say about the present state of the topic, compare it to the past and predict the future. মানে বর্তমানে জায়গাটা আপনি যদি না বলতে চান বা বলতে পারেন, তাহলে আপনি পাস্ট আর ফিউচারের ওইটার ইম্প্যাক্ট নিয়ে আপনি বলেন। টাইম ট্রাভেল ফ্রেমওয়ার্ক বলতেছে এটা। দিস উড ফোর্স ইউ টু ইউজ আ ম্যাসিভ রেঞ্জ অফ অ্যাডভান্স গ্রামার। তাহলে আপনি এই স্ট্রাকচার ফলো করলেই, পাস্ট প্রেজেন্ট ফিউচার তো আমরা বলি, তাহলে আপনি প্রেজেন্টটা না বলে পাস্ট আর ফিউচার যদি বলেন, তাহলে সেখানে কন্ডিশনাল আসবে, সেখানে ইউজ টু আসবে, পাস্ট পারফেক্ট টেন্স আসবে, এই রকম ব্যাপারগুলো দেখেন, খেয়াল করেন। ডেসক্রাইব আ রিসেন্ট টেকনোলজিক্যাল ইনভেনশন, এখন বর্তমানকালে একটা টেকনোলজিক্যাল ইনভেনশনের কথা বলছে আপনাকে, দ্যাট চেঞ্জ দ্য সোসাইটি। সো আপনি খেয়াল করতে পারছেন না কি বলবেন, ইউ ব্ল্যাঙ্ক আউট অ্যান্ড ক্যান অনলি থিঙ্ক অফ স্মার্টফোন হুইচ ইজ নট রিসেন্ট, তাই না? স্মার্টফোন তো রিসেন্ট না। সো এখানে আপনি জানেন না এক্স্যাক্টলি কোন ইনভেনশনটা হয়েছে টেকনোলজিক্যাল। তো সেখানকার টেকনিক হচ্ছে টাইম ট্রাভেলের যে টেকনিক। তাহলে আপনি বলেন, বিফোর দ্য ওয়াইড স্প্রেড অ্যাডপশন অফ এআই উই ইউজ টু, মানে এটার এআই এর আগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আগে আমরা কি করতাম? দেখেন আমি এখানে ইউজ করেছি ইউজ টু, মানে যেটা আমরা আগে করতাম। উই ইউজ টু রিলাই এন্টায়ারলি অন ম্যানুয়াল ডেটা এন্ট্রি and people had spent hours doing tedious tasks. So recently, however, generative AI has completely upended this dynamic. It is currently reshaping how we write. About future, looking ahead, if this trend continues, I imagine we will have automated most administrative jobs by 2035. Where that to happen, society would, এই যে আপনি এখানে আরেকটা কন্ডিশনাল দিয়ে আরো 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 অ্যাড করে করে বলতে পারেন। এটা কিন্তু আমি পার্ট 3 কথা বলছি, পার্ট 1 এ না। ওকে, হাউ টু পজ উইদাউট লুকিং লাইক ইউ আর পজিং, তাই না? কিভাবে করবেন এটা? মনে করেন আপনি পজ নিচ্ছেন, কিন্তু আপনার যেন এক্সামিনার বা কেউ না বুঝতে পারে যে আপনি আসলে পজ দিয়েছেন। We covered basic buffer phrases previously. Now we teach metacognitive stalling.
This means narrating your own brain's thought process out loud. The examiner grades you on speaking English. They do not care if you are talking about your inability to choose an answer. দেখেন এখানে আপনি থট প্রসেস কিভাবে ইনস্টেড অফ সেইং এরকম না বলে আপনি কি করতে পারেন, দ্যাটস আ টাফ ওয়ান. I'm actually torn between two different examples here. On one hand, I could talk about একটা idea দিলেন, but on the other hand, এটা might be a better fit for this question. Let me go with ওটাকে মেনশন করে দিয়ে আপনি বললেন. The student just bought 10 seconds of pure thinking time while demonstrating complex comparative grammar and native level fluency. তাহলে আমার কাছে দুই ধরনের এক্সাম্পল আছে. এটাকে আমি আসলে বিভক্ত কোনটা নিয়ে আসলে আমি কথা বলবো, একদিকে এটা নিয়ে কথা বলা যায়, আপনি মেনশন করলেন, আরেকদিকে আমরা এটা নিয়ে কথা বলি. আমার মনে হয় এই কোয়েশ্চেনে এই অপশনটা ফিট করবে. সো লেটস টক অ্যাবাউট অর লেটস মি গো উইথ লাইক এই বিষয়টা. হ্যাঁ, লেট মি, এটা তো লেটস হবে না, এখানে লেট মি, তাই না? লেটস মানে হচ্ছে লেট আস. So the clarification loop, if a part 3 question is overly complex, you can stall by asking the examiner to define the parameters of the question. এইভাবে যে একটু আগে বললাম, do you think consumerism is destroying local cultures? আপনি বলেন, oh, that's a very broad concept. When you say consumerism, are you referring strictly to the influx of Western fast fashion brands? Or are you speaking more broadly about the general desire to acquire wealth? এই কনজিউমারিজম বলতে কি, মানে যারা আমাদের যে স্বাভাবিক একটা কামনা বলেন বা আকাঙ্ক্ষা বলেন যে অ্যাকোয়ার করা, সম্পদকে আরোহণ করা, যে এই কনজিউমারিজমের কথা বলছেন, নাকি আপনি আসলে ওয়েস্টার্ন ফাস্ট ফ্যাশন ব্র্যান্ডের কথা বলছেন, সেই বিষয়টা আপনি এখানে প্রশ্ন করে কিন্তু তাকে আপনি অ্যান্সার দেন নাই, কিন্তু আপনি কিন্তু অনেক সেন্টেন্স ব্যবহার করে ফেলছেন, এক্সামিনারকে ইনভলভ করে ফেললেন. The examiner now has to speak again to clarify, giving you a massive mental break to formulate their actual response. এটাও একটা অল্টারনেটিভ হতে পারে. প্রসিডিক স্টল, এটা এমন না, আবারও বলছি, এটা এক্সামের দিন অ্যাপ্লাই করার জিনিসটা, এটা এখন প্র্যাকটিস করে করে বিফোর ইউর এক্সাম ডেটস, 2 সপ্তাহ আগে আপনার এগুলো রেডি থাকা, কখন কোথায় কেন কিভাবে কি বলবেন সেগুলো. Prosodic stalling, native speaker don't stop talking when they think, they stretch their vowels on transition words, physically slow down your rate of speech by 20% on specific anchors words to by a fraction of second without breaking the fluency chain. দেখেন আমি লাস্টে যেই 3টা লাইন করলাম, এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করলাম. আমি কি করেছি, আমি বলার যে রেঞ্জটা স্লো ডাউন করে দিয়েছি, কিন্তু আমি কিন্তু কোনো রকমের ফামলিং করি নাই. সো আপনি আপনার যে বলার স্পিডটাকে এটা কখনো যদি স্লো ডাউন করেন, তখন কিন্তু আপনার ব্রেন একটু সময় পায়, স্পেস পায়. এভাবে ট্রেন করতে হবে. সো আপনি যদি বলেন সো বলে দিয়ে থেমে গেলেন, দ্য মেইন প্রবলেম ইজ, আবারও সো বললেন, আবারও এই করলেন, থেমে গেলেন. এটা না বলে আপনি যদি বলেন সো, এই দেখেন আপনি সো আই সাপোজ দি অ্যাবসলিউট মেইন প্রবলেম হিয়ার উড বি, এভাবে আপনি কথা বলছেন. আর আপনি বলেন সো দ্য মেইন প্রবলেম ইজ, দেখেন আপনি পজ যেভাবে দিচ্ছেন, আপনি একেবারে প্রুফ হয়ে যাচ্ছে যে আপনি এখানে আপনি স্ট্রাগল করতেছেন, কিছুই খুঁজে পাচ্ছেন না. তো এই বিষয়টা আপনাকে এয়ার ফ্লোটা কন্টিনিউ করে রাখতে পারার প্রবণতাটা ডেভেলপ করতে হবে. প্রজেক্টিং রিয়েল ওয়ার্ল্ড রেসপন্সেস অ্যান্ড হ্যাভিং দ্য ক্লাস আইডেন্টিফাই ওয়াই দে ফেল অ্যান্ড হাউ টু ফিক্স দেম ইউজিং টুডেজ টুলস. একটা কেস স্টাডি যদি আমরা করে দেখি, যেমন ধরেন ডেড এন্ড হয়ে গেল, ডু ইউ লাইক আর্ট? নো, আই ডোন্ট লাইক আর্ট, ইটস বোরিং. শেষ, আর কোনো কিছুই নাই. তা আপনি বললেন আমি দ্য অ্যান্সার দিয়েছি. সো উই ক্যান ইউজ দ্যাট এরিয়া, দ্যাট মেথড. অ্যান্সার দিবেন, রিজন দিবেন, এক্সাম্পল দিবেন, অল্টারনেটিভ বলবেন. হ্যাঁ,
তো সেই বিষয়টা আনসার এবং রিজন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, উই ক্যান ইউজ দিস। সো নট ইন দ্য স্লাইটেস্ট মানে আপনি আর্ট পছন্দ করেন কিনা, আপনি বলছেন নট ইন দ্য স্লাইটেস্ট, এবার আপনি এটা বলছেন আই হ্যাভ অলওয়েজ ফাউন্ড ইট রাদার টিডিয়াস, মোস্টলি বিকজ, এই যে এটাকে ব্যাখ্যা করছেন, বিকজ আই স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড দি অ্যাবস্ট্রাক্ট মিনিং বিহাইন্ড মোস্ট পেইন্টিংস। এরপরে আপনি এক্সাম্পল দিন, ফর ইনস্টেন্স আই ওয়েন্ট টু আ মডার্ন আর্ট মিউজিয়াম লাস্ট ইয়ার অ্যান্ড ওয়াজ কমপ্লিটলি লস্ট লুকিং অ্যাট এ ব্ল্যাঙ্ক হোয়াইট ক্যানভাস। না না, সেটা আমি একটা হোয়াইট ক্যানভাসের দিকে তাকিয়ে আমি আসলে হারিয়ে ফেলাম না, আমি মনে করলাম যে ওইটাই কি ইয়ার কোনো কিছু আর্ট কিনা, তো আমি আসলে কিছুই বুঝে উঠতে পারি না, এটা আমাকে টানেও না, জানিও না, বুঝিও না। আই এম ডেফিনেটলি মোর অফ এ সায়েন্স অ্যান্ড নাম্বারস পার্সন বলতে পারেন। ওকে, অল্টারনেটিভ একটা জায়গা আনতে পারেন। আরেকটা কেস স্টাডি দেখেন, প্যানিক র্যাম্বল পার্ট 3 আনসার। How has the way we consume news changed? So আপনি বলছেন news is one of the on the phone now. News is on the phone now. Everyone uses that phone. Before people read newspapers, but now it is fast on the phone. Newspapers are dying. If we apply the time travel framework and the dialectical approach, here the response can be as follows. Historically, the public used to rely on print media, waiting until the morning to get the previous day's events. তাই না? তো ওয়েট করতো, মানে তারা একটা নিউজ পাওয়ার জন্য পরের দিন সকালে ওয়েট করতো, পাইচারি করতো, কখন নিউজ পেপার দিয়ে যাবে, কখন খবরটা সে জানতে পারবে। However, the advent of smartphones has radically accelerated this. We are now consuming news instantaneously via social media algorithms. While some argue this makes us more informed, I would argue it has led to an era of misinformation and shortened attention spans. তাই না? থিসিসও দিলেন, অ্যান্টিথিসিসও দিলেন, অল্টারনেটিভ আর্গুমেন্ট। সো এইভাবেও আপনি অ্যান্সারটা করতে পারেন। হিয়ার সাম অ্যাবসলিউট ব্যান্ড 9 মাস্টার ক্লাস রেসপন্সেস। এখন আমরা কিছু স্যাম্পল অ্যান্সার এখানে দেখব। 9 যেটা ব্যান্ড স্কোরের ফ্রেমওয়ার্ক ফোর্সার উই হ্যাভ লার্ন সো ফার, যেগুলো আমরা শিখলাম সেগুলো এখন দেখব আমরা। These are designed to show you exactly what perfect execution looks like when combining advanced vocabulary with rigid architectural structure. Try to compare your spontaneous answers with this perfectly engineered band 9 response. Okay, তো আমরা এই দেখেন এখানে আমরা কোয়েশ্চেন একটা পাচ্ছি, describe your hometown, prevent rambling by forcing a strict 4-sentence structure, answer, reason, example, alternative. খেয়াল করেন এখানে, I was raised in remarkably tranquil coastal town called Monterey. হ্যাঁ, it is celebrated primarily, এটা একটা স্যাম্পল অ্যান্সার, এটা 9 ব্যান্ডের স্যাম্পল অ্যান্সার, যেটা আপনাদের কাছে এখানে দেখেন ডাবল কোটে তুলে এনেছি যে আপনাদেরকে দেখানোর জন্য এটা কিভাবে ফাংশন করছে। It is celebrated primarily for its incredibly relaxed pace of life, largely because it is geographically isolated from any major metropolitan hubs. এটা আপনি কারণ ব্যাখ্যা করলেন, কারণটা কি দিয়ে দেখেন আপনি এখানে ব্যাখ্যা করেছেন, লার্জলি বিকজ। ফর ইনস্ট্যান্স, এটা ফর ইনস্ট্যান্স মানে কি উদাহরণ দিচ্ছে, ফর ইনস্ট্যান্স ইউ ক্যান ওয়াক ডাউন দ্য মেইন স্ট্রিট অন এ টিউসডে আফটারনুন অ্যান্ড হিয়ার absolutely nothing but the ocean waves and the local seagulls. That being said, during the peak summer months, the dynamic completely flips and it temporarily transforms into a rather chaotic tourist destination. So এটা ব্যান্ড কেন না, এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করে দেখি 9 দিয়ে কেন দেয়া। So এটা একটা কমপ্লিট হাইলি ডেসক্রিপটিভ ন্যারেটিভ, এক্স্যাক্টলি 4 সেন্টেন্সেস। The vocabulary is precise, যেমন tranquil বলেছে, geographically isolated ইউজ করেছে, chaotic tourist destination, এগুলো vocabulary গুলো ইউজ করা হয়েছে। And the transition words largely because, for instance, that being said, এগুলো ব্যবহার করা হয়েছে, তাই না? ওকে, আরেকটা কোয়েশ্চেন দেখেন, will traditional school
ট্রেডিশনাল স্কুল এক্সিস্ট ইন 50 ইয়ার্স? এই যে ট্রেডিশনাল স্কুল এখন যা দেখছেন, এটা কি আগামী 50 বছরে এটা কি এক্সিস্ট করবে? তো ফোর্স দ্য স্টুডেন্ট টু লুক অ্যাট এ কমপ্লেক্স ইস্যু অবজেক্টিভলি ফ্রম টু অপোজিং সাইডস বিফোর গিভিং আ ফাইনাল অপিনিয়ন। আরেকটা স্যাম্পল আনসার এখানে আপনাদের সামনে। The prevailing consensus in the tech industry seems to be that traditional brick and mortar schools will become entirely obsolete. Traditional brick and mortar এখানে যেভাবে যে ইট ভাঙা যে মেশিনের কথা বলতেছে সেটা ওটার সাথে কম্পেয়ার রূপক আকারে বোঝাচ্ছে যে অবসলিট এই প্যাটার্ন বা এই টেন্ডেন্সি পড়ালেখার করানোর এটা অবসলিট হয়ে গেছে, অপ্রচলিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, likely replaced by highly personalized AI-driven virtual realities. However, a contrasting perspective would strongly suggest that the fundamental human being or human need for physical socialization and face-to-face mentorship simply cannot be digitized without causing severe psychological repercussions for children. Ultimately, taking both sides into consideration, I anticipate we will see a hybrid model emerge. The physical infrastructure of schools will absolutely remain for social development, but the rote delivery of academic information will be entirely outsourced or to algorithms. তো এই জায়গায় একদম এক্সাক্ট ব্যান্ড 9 এখানে দেয়া হয়েছে, রাইট? সো সেগুলোতে ভোকাবুলারি আছে, স্ট্রাকচার আছে, লিঙ্কিং ডিভাইস আছে, কমপ্লিট অ্যান্সার আছে। টেল মি অ্যাবাউট আ টাইম ওয়ে ইউ ফিক্স আ ব্রোকেন মেশিন। তাহলে এখানে ফোর্স দ্য স্টুডেন্ট টু বাই 5 সেকেন্ডস টু থিঙ্কিং বাই স্পিকিং দেয়ার ইন্টারনাল মনোলগ আউট লাউড। দেখেন এখানে আরেকটা অ্যান্সার এখানে আছে, স্যাম্পল অ্যান্সার এখানে তুলে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। এরপরে আমরা আরেকটা কোয়েশ্চেন আমরা এখানে এনেছি, লেটস টক অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল মেরিটাইম ল। ওকে, সো দ্য স্টুডেন্ট নোজ অ্যাবসলিউটলি নাথিং। এই সিচুয়েশনে দেখেন এই অ্যান্সারটা আপনি একটু অ্যানালিসিস করবেন। এখানে স্টুডেন্ট আসলে ওইটা অ্যান্সার করে নাই, কিন্তু না করেও সে কিভাবে এখানে একটা ভালো ব্যান্ড 9 স্কোর তুলে ফেললো, 9 পর্যন্ত তুলে ফেললো। খেয়াল করেন একটু, দে মাস্ট ইভেট দ্যাট হোয়াট, ওয়েন অ্যান্ড পিভট এন্টারলি টু দ্য ওয়াই। খেয়াল করেন এখানে বলছে টু বি কমপ্লিটলি ট্রান্সপারেন্ট, দ্য স্পেসিফিক হিস্ট্রিক্যাল ট্রিটিস অ্যান্ড ক্রোনোলজিস of maritime law are entirely outside my wheelhouse. I honestly could not tell you what documents were signed or when they were drafted. আমি বলতে পারবো না এটা, তাই না? তাহলে সে এখানে ইভেট করলো, হোয়াটের ব্যাপারটা অ্যান্সার করলো না। এবার সে বলছে, however, I can certainly speak to why this legal framework is absolutely critical in the modern era. Without a unified code governing international waters, global supply chains would essentially collapse. It dictates everything from how we prosecute modern piracy of the coast of Africa to how nations resolve complex territorial disputes over deep sea oil drilling rights. So খেয়াল করেন ও কিন্তু অ্যান্সার যেটা প্রশ্ন করেছে সেটা না করেও সেখান থেকে কিভাবে অ্যান্সার দিয়েছে। সো এটার অ্যানালিসিসটা আছে, কেন এটা ব্যান্ড 9 স্কোরটা পাবে সেটার অ্যানালিসিসটাও দেয়া আছে। সো টুডেস ক্লোজিং নোট, দ্য এক্সামিনার ইজ নট ইউর এনিমি, দে আর ইউর কনভারসেশনাল পার্টনার। They know when they ask you a difficult question. They are waiting to see if you will crash and burn in silence or if you will navigate out of the trap using natural, fluid English. Remember, you don't need the right answer. You just need the right words to explain why you don't have the answer. Okay? Fluency is not about speaking fast. আগেও বলেছি এটা আপনাদেরকে, এটা কখনো মনে করবে না খুব দ্রুত বলাটাই ফ্লুয়েন্সি না। ইট ইজ অ্যাবাউট স্পিকিং উইদাউট স্টপিং বাই ইউজিং ফ্রেমওয়ার্ক লাইক AREA and the time travel method. You are building train tracks for your brain.
Your mouth just has to follow the rails. And when you don't know the answer, do not panic. Please do not panic. Narrate your confusion. Ask for clarification. And shift the topic to what you do know. যেটা জানেন না যেটা জানেন সেখানে শিফট করেন ওটার সাথে মিল রেখে। Control the architecture of the conversation and you control your score. আপনি যদি কনভারসেশনের সিচুয়েশনটা কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার মার্কসটা আপনি কন্ট্রোল করতে পারবেন। So if you have any question you can ask. Thank you very much. I'm concluding our today's session. Assalamu alaikum.